হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে পরিপাক শোষণের চতুর্থ পর্বের ক্লাস, অর্থাৎ ক্র্যাক এইচএসসি মেডি ইউনিভার্সিটি, এটা চতুর্থ পর্বের ক্লাস। এবং আজকে আমরা পরিপাক শোষণের কোন বিষয়গুলো নিয়ে চুলছেরা বিশ্লেষণ করব, তার মধ্যে আছে অগ্নাশয়, আন্তিক গ্রন্থি এবং সেই সাথে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। তো আজকের টপিকগুলো কিন্তু খুবই দারুণ দারুণ টপিক, এবং এই দারুণ দারুণ টপিক থেকে অনেক প্রশ্ন আসে, সেগুলো তোমরা গতানুগতিক ভিডিওগুলোতে দেখে আসছো। যদি না করে থাকো তাহলে কিন্তু পর্ব 1, 2, 3 করে ফেলো, এই প্লেলিস্টেই আছে। এবং এগুলো সিরিয়াল বাই সিরিয়াল করলে আমি মনে করি যদি কোনো স্টুডেন্টের এই অধ্যায়ে সমস্যা থাকে, পুরো বেসিক সম্পর্কে তার আইডিয়া চলে আসবে, মেডিকেল প্রশ্ন সম্পর্কে আইডিয়া আসবে, ভার্সিটি প্রশ্ন সম্পর্কে আইডিয়া আসবে, এইচএসসি প্রশ্ন সম্পর্কে আইডিয়া আসবে, এমনকি এইচএসসিতে আসা সিকিউ প্রশ্ন সম্পর্কেও ফুললি ধারণা চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আসলে ক্লাসটা শুরু করে দিই, আমাদের আজকের ক্লাসটি। তো সর্বপ্রথম আমরা অগ্নাশয় নিয়ে কথা বলবো। আমরা এর আগে বিভিন্ন গ্রন্থি নিয়ে কথা বলেছি, লালা গ্রন্থি নিয়ে কথা বলেছি, গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে কথা বলেছি, যকৃৎ নিয়ে কথা বলেছি, পিত্তথলি নিয়ে কথা বলেছি। আজকে আমরা লাস্ট দুইটা গ্রন্থি নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আন্তরিক গ্রন্থি আর একটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এবং এই অগ্নাশয় থেকে বেশ হরমোন এবং এনজাইম দুটাই নিঃসৃত হয়। তাই অগ্নাশয়কে আমরা আসলে মিশ্র গ্রন্থি বলি। আসলে গ্রন্থি দুই রকম বা তিন রকম বলা হয়, একটা হচ্ছে বহিঃখরা, একটা হচ্ছে অন্তঃখরা, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। বহিঃখরা মানে যারা এনজাইম নিঃসৃত করে, অন্তঃখরা যারা হরমোন নিঃসৃত করে। আর যেই গ্রন্থি আসলে হরমোন বা এনজাইম উভয়ই নিঃসৃত করে তাদেরকে আমরা মিশ্র গ্রন্থি বলি। তো আমাদের দেহের মধ্যে অন্যতম মিশ্র গ্রন্থি হচ্ছে এই অগ্নাশয়। তো সর্বপ্রথম তোমরা আগে দেখো অগ্নাশয়ের অবস্থানের দিক থেকে যে জিনিসটা, যে আমাদের অগ্নাশয় আসলে কোন পাশে অবস্থান করছে। অগ্নাশয়ের অবস্থানের দিক থেকে এরা মূলত দেখো ডিওডেনাম থেকে প্লিহা পর্যন্ত বিস্তৃত, এবং ডিওডেনামে অর্ধবৃত্তাকার কুণ্ডলী ফাঁকা অবস্থান করে। তোমরা এখানে যে ছবিটা আছে, যে ছবিটা ভালো করে যদি দেখো তাহলে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে। তোমরা দেখো যে এই জায়গাটাতে, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিওডেনাম। কোনটাকে? এই যে এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিওডেনাম, তাই না? এটা হচ্ছে ডিওডেনাম, ইউ আকৃতির অঙ্গ। ক্ষুদ্রান্তের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিওডেনাম। তো এই ডিওডেনামের ফাঁকে এই অগ্নাশয়টা অবস্থান করতেছে। এই যে ডিওডেনামের ফাঁকে এই অগ্নাশয়টা এখানে অবস্থান করতেছে। তাহলে ভাই প্লিহা কোথায়? অনেকে আমরা প্লিহা সম্পর্কে জানি না। তো প্লিহাটা কিন্তু আসলে একটু খয়েরি কালারের হয়, দেখতে অনেকটা বৃক্কের মতো। তো অগ্নাশয়ের ঠিক শেষ প্রান্তের দিকে, অর্থাৎ যেই প্রান্তে আসলে লেজ থাকে, এই জায়গায় এরকম হচ্ছে একটা প্লিহা থাকে। কি থাকে? এরকম একটা প্লিহা থাকে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে প্লিহা, ধরে নাও এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লিহা। তাহলে এখন একটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে অগ্নাশয়ের এই গঠনের দিক থেকে আমরা যদি বলি, তাহলে দেখো লম্বা হচ্ছে 12 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত হয়, এবং চওড়া হচ্ছে 5 সেন্টিমিটারের মতো কাছাকাছি হয়ে থাকে। চওড়া কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। তো লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো তো আসলে খুব একটা ম্যাটার করে না, কিন্তু অগ্নাশয়ের গঠন যদি তোমাদেরকে এখানে ব্যাখ্যা করতে বলি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অগ্নাশয়ের বেশ কিছু গঠন আছে। এক হচ্ছে মাথা, 2 নাম্বার হচ্ছে দেহ, 3 নাম্বার হচ্ছে লেজ, এবং 4 নাম্বার উইংসাং নালী, এবং অ্যাম্পুলা, 5 নাম্বার হচ্ছে অ্যাম্পুলা ভ্যাটার। অ্যাম্পুলা ভ্যাটার আসলে গঠন না, এটা 3টা নালীর সমষ্টিকে আসলে বলা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আগে আমরা দেখি মাথা। মাথাটা কোন দিকে? অগ্নাশয়ের যেই প্রান্তে, মূলত এই যে যেই প্রান্তে অগ্নাশয়ের এই অংশটা ডিওডেনামের সাথে যুক্ত, এই অংশটাকে আমরা বলে থাকি অগ্নাশয়ের মাথা। তাহলে এটাকে আমরা কি বলছি? এটা বলছি হচ্ছে অগ্নাশয়ের মাথা, যেটা ডিওডেনামের সাথে যুক্ত আছে। তাহলে যেই অংশটা প্লিহার সাথে যুক্ত, সেই অংশটাকে আমরা মূলত বলে থাকি লেজ। এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো হচ্ছে লেজ। তাহলে দেহ এবং মাথার মাঝখানে, দেহ এবং মাথার মাঝামাঝি জায়গায় এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে আমরা বলে থাকি, এই জায়গাটাকে আমরা কি বলে থাকি? এই মানে মাথা এবং লেজের মাঝখানের এই জায়গাটাকে আমরা বলে থাকি দেহ। এখানে একটা জিনিস খেয়াল করো, মূলত অগ্নাশয়ে অনেকগুলো লোবিউল বা অ্যাসিনাস বা কোষ আছে, যেই কোষগুলো সম্মিলিতভাবে এনজাইম বা হরমোন বেশ কিছু জায়গা আছে যেগুলো ক্ষরণ করে থাকে। তো সেই কোষগুলো থেকে এনজাইম বা হরমোন সংগ্রহ করার জন্য, সেই কোষগুলো থেকে এনজাইম বা হরমোন সংগ্রহ করার জন্য একটা নালী আছে। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে এই যে ভিতরের দিকে এরকম একটা নালী আছে, এই যে এইটা হচ্ছে সেই নালী। এই নালীটা যেহেতু ছোট ছোট অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নালীর সমন্বয়ে তৈরি হয়েছে, এই নালীটাকে আমরা বলে থাকি উইরসাং নালী। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে উইরসাং নালী, ঠিক আছে? এই নালীটা মূলত তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো এই নালীটা ডিওডেনামে যে উন্মুক্ত হয়েছে। তো এখন একটা জিনিস শোনো, আমরা এখানে মাথা চিহ্নিত করতে পারলাম, দেহ চিহ্নিত করলাম, লেজ চিহ্নিত করলাম, উইরসাং নালী চিহ্নিত করলাম, অ্যাম্পুলা ভেটার কোথায়? অ্যাম্পুলা ভেটারটা মূলত তোমরা সবাই জানো যে উপরের দিকে
আমাদের এই জায়গায় হচ্ছে কি থাকে, এই জায়গায় হচ্ছে আমাদের যকৃৎ থাকে, তাই না? আমরা অলরেডি আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। এটা কি? এটা হচ্ছে যকৃৎ, বা ইংলিশে এটাকে আমরা বলে থাকি লিভার, এবং অনেকে আমরা বলে থাকি কলিজা। তো এই যকৃতের নিচে পিত্তথলি, পিত্তথলি থেকে একটা নালী বের হয়, এই নালীটার নাম হচ্ছে পিত্তনালী। এটাকে আমরা বলে থাকি অভিন্ন পিত্তনালী। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অভিন্ন পিত্তনালী। ওকে ফাইন। এই পিত্তনালী আর উইংসাং নালী আর ডিওডেনাম, কয়টা জিনিস বললাম? মূলত আমরা এখানে তিনটা জিনিস বললাম। কি কি বললাম? একটা হচ্ছে পিত্তনালী, 2 নাম্বার হচ্ছে কাকে বলেছি? উইরসাং নালী, তাই না? উইরসাং নালী, উইরসাং নালী। পিত্তনালীর সাথে সাথে আরেকটা কোন নালীর কথা বলেছি ভাইয়া? উইরসাং নালী। ওকে, তারপরে আরেকটা কথা বলেছি আমরা উইরসাং নালীর পাশাপাশি, সেটা হচ্ছে ডিওডেনাম। কি বলেছি? ডিওডেনাম। ওকে ফাইন, ডিওডেনাম। এই যে তিনটা যে সম্মিলিত স্থান, অর্থাৎ এই যে পিত্তনালী এসে ডিওডেনামে উন্মুক্ত হয়েছে, উইরসাং নালী এসেও ডিওডেনামে উন্মুক্ত হয়েছে, এবং ডিওডেনামের মধ্যে এদের সম্পর্ক তৈরি করছে। এই তিনটা অংশকে আমরা বলে থাকি, এই যে তিনটা অংশকে আমরা কি বলবো? অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই তিনটা অংশকে আমরা বলবো হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। ঠিক আছে, অ্যাম্পুলা অফ ভ্যাটার। ওকে ফাইন। তার মানে এই তিনটা সম্মিলিত অংশকে আমরা কি বলবো? পিত্তনালী, উইরসাং নালী, ডিওডেনাম, এই সম্মিলিত অংশকে আমরা বলে থাকি অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটার নিয়ে তোমাদের যাদের একটা প্রশ্ন থাকে যে ভাই অ্যাম্পুলা অফ ভ্যাটার কোন অংশ, সেটা নিয়ে কিন্তু একটা অবজেক্টিভ থাকে যে অ্যাম্পুলা অফ ভ্যাটার কোন কোন নালী নিয়ে গঠিত। বোর্ডের বহুপদী সমাপ্তিসূচক অবজেক্টিভ গুলোতে এই প্রশ্নগুলো খুব আসে। এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে অ্যাম্পুলা অফ ভ্যাটার কি বা কোন নালীগুলোকে বলা হচ্ছে। ওকে ফাইন। তাহলে এই যে অংশগুলো আমরা দেখলাম, এগুলো আমাদের মূলত স্লাইডটা আমাদের এমসিকিউ এর জন্য লাগবে। এটা হচ্ছে অগ্নাশয়ের গঠন নিয়ে তোমাদের সাথে একটা প্রাইমারি আলোচনা করলাম। তো এখন আমরা অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয় সেটা তোমাদেরকে একটা ব্যাখ্যা দিব। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি যে নালী মানে গ্রন্থি হচ্ছে 3 প্রকার হয়ে থাকে: বহিঃখরা, অন্তঃখরা, মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মূলত আসলে এরকম কোনো স্পেশাল গ্রন্থি না, যেখানে বহিঃখরা এবং অন্তঃখরা 2 গ্রন্থি উপস্থিত, তাদেরকে মিশ্র গ্রন্থি বলে। তো অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি কেন? কারণ অগ্নাশয়ের মধ্যে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে অগ্নাশয়ের মধ্যে বহিঃখরার গ্রন্থিও আছে এবং অগ্নাশয়ের মধ্যে অন্তঃখরা গ্রন্থিও আছে। তো বহিঃখরা থেকে আমরা সবসময় জানি যে বহিঃখরা থেকে আসলে সবসময় কি নিঃসৃত হয়? এনজাইম নিঃসৃত হয়। ঠিক আছে, এনজাইম নিঃসৃত হয়। এই যে বহিঃখরা থেকে এনজাইমগুলো নিঃসৃত হয়, মূলত এগুলো কোথা থেকে নিঃসৃত হবে? বহিঃখরা থেকে এনজাইম নিঃসৃত হবে কোথা থেকে? এই এনজাইম নিঃসৃত হবে লোবিউল বা অ্যাসিনাস থেকে। লোবিউল বা অ্যাসিনাস। এখানে একটা কোশ্চেন আছে, ঠিক আছে? লোবিউল বা এটার একটা নাম হচ্ছে অ্যাসিনাস। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই লোবিউল শব্দটা আমরা এর আগেও সম্ভবত পর্ব 3 নাম্বার ক্লাসে যকৃতে যখন ক্লাসটা হয়েছিল তখনও তোমাদেরকে বারবার উল্লেখ করছিলাম যে যকৃতের গঠন একক হচ্ছে মানে লোবিউল আছে, সেই লোবিউল নিয়ে তোমাদেরকে ব্যাখ্যাও করেছি। তো দেখো এখানেও কিন্তু লোবিউল আছে, 2 জায়গায় উপস্থিত লোবিউল। তাই ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি তোমাদের প্রশ্ন আসে যে লোবিউল কোথায় উপস্থিত। এমনকি আরেকটা কথা বলি, তোমরা বায়োলজিতে দেখবা শ্বসন শ্বাসক্রিয়া নামে একটা চ্যাপ্টার আছে 5ম অধ্যায়, সেখানেও কিন্তু ফুসফুসে লোবিউল এবং লোব নিয়েও কথা আছে। তো এই লোবিউলের এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকতে হবে যে লোবিউল কার অংশ। প্রথমত এটা যদি পরিপাক শোষণ অধ্যায় থেকে আসে যে নিচের কোন অঙ্গে লোবিউল দেখতে পাওয়া যায়, তখন সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে অবশ্যই যকৃতকে খোঁজা। যদি যকৃত না পাই তাহলে অগ্নাশয়কে খুঁজবো। আর যদি সম্মিলিত হয়, কারণ প্রশ্ন তো আর উল্লেখ করে দিবে না ব্র্যাকেটের মধ্যে যে লোবিউল কার অংশ বা মানে এটা শ্বসন পরিপাক শোষণ থেকে করা হয়েছে, এরকম যদি প্রশ্ন আসে দেখবা ফুসফুসের মধ্যেও কিন্তু আছে। তো ফুসফুসের লোবিউলের বিষয়টা আলাদা, এখানে অগ্নাশয় লোবিউলের বিষয়টাও আলাদা, আবার যকৃতের লোবিউলের বিষয়টা আলাদা। তো এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো এখানে যে কি কি এনজাইম নিঃসৃত হয় অগ্নাশয়ের মধ্যে সেটা নিয়ে এখন আর এখানে আলোচনা করব না। আমাদের আজকের টপিক যেহেতু ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক নামে একটা টপিক আছে, যেহেতু ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, বিশেষ করে যে ডিওডেনামটা দেখলাম, ওই ডিওডেনামে খাদ্য পরিপাকে মেইনলি যে কোনো খাবার পরিপাক হয় এবং সেই খাবার পরিপাকে এই অগ্নাশয়ের এনজাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু অগ্নাশয় না, পাশাপাশি আমাদের কি আছে ওটাকে কি বলে আন্তরিক গ্রন্থি, সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন আমরা দেখব যে আসলে অগ্নাশয় থেকে কি কি এনজাইম নিঃসৃত হচ্ছে, সেগুলোই হচ্ছে বহিঃখরা গ্রন্থির গুরুত্ব। তো তোমাদের পরীক্ষায় কিন্তু মেইনলি এই প্রশ্নটা খুব 2 নাম্বারের জন্য আসে, অর্থাৎ এই প্রশ্নটা সিকিউ এর জন্য 2 নাম্বারের জন্য আসে। তখন তোমাদেরকে কি করতে হবে?
তখন তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে বহিঃখরা গ্রন্থি কাকে বলে, যার থেকে এনজাইম নিঃসৃত থাকে বহিঃখরা। অন্তঃখরা গ্রন্থি কাকে বলে, যার থেকে হরমোন নিঃসৃত হয় তাকে বলে অন্তঃখরা। তারপরে মিশ্র গ্রন্থি কাকে বলে, যার থেকে হরমোন এবং এনজাইম উভয় নিঃসৃত হয় তাকে বলা হয় মিশ্র গ্রন্থি। সুতরাং অগ্নাশয় থেকে যেহেতু হরমোন এনজাইম উভয় নিঃসৃত হয় তাকে বলা হয় মিশ্র গ্রন্থি। এইটা যদি 4 নম্বরে চলে আসে, আসতেই পারে, এটা 4 নম্বরে না মানে আসার মতো না এরকম কিন্তু না। যদি আসে সেই ক্ষেত্রে যে বিস্তারিত অ্যান্সার করতে হবে, সেই ক্ষেত্রে কি কি ভাবে মানে এনজাইম গুলো অগ্নাশয়ের কোন কোন এনজাইম কি ধরনের খাদ্য পরিপাক করছে, প্লাস অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ 4 ধরনের কোষ আছে, সেগুলো নিয়ে এখনো কথা বলিনি, এগুলো নিয়েও তোমাদেরকে লিখতে হবে। এবং লেখাটা কিভাবে গুছিয়ে লিখতে হবে তুমি যদি এই ক্লাসটি করো, এই গুছানো লেখার জন্য আমার বেশ কিছু অধ্যায় মানে বলা যেতে পারে শর্ট সিলেবাসে যত অধ্যায় আছে সবগুলোর ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য আসা টপিকগুলো কিভাবে গুছিয়ে লিখতে হবে সেই জিনিসটার একটা হ্যান্ড নোট আছে, চাইলে তোমরা নিতে পারো, আমাকে নক দিতে পারো, কিংবা আমার গ্রুপে যুক্ত হতে পারো, বায়োবি গ্রুপে। তো চলো এবার আসো আমরা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে কথা বলি, কারণ বহিঃক্ষরা গ্রন্থির গুরুত্ব একটু পরে আমরা জানবো। তো অন্তঃক্ষরা গ্রন্থিতে মূলত 4টা কোষ নিঃসৃত হয়, আলফা মানে 4টা কোষ থেকে নিঃসৃত হবে, আলফা, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে ডেল্টা কোষ, আর 4 নাম্বার হচ্ছে পিপি বা এটাকে আমরা গামা কোষও বলি। আলফা কোষ থেকে মূলত কি নিঃসৃত হয় সেগুলো আগে আমাদের জানা লাগবে। যেমন আলফা কোষ থেকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে গ্লুকাগন, কি গ্লুকাগন, এই গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। এই গ্লুকাগন হরমোনটা আমাদের কি কাজ করে, তোমরা যারা এই ক্লাসগুলো সিরিয়ালি করতেছো তাদের কাছে এটা খুবই মানে একটা সহজ বিষয়। তোমরা সবাই জানো যে গ্লুকাগন কি করে থাকে, গ্লাইকোজেনকে, যকৃতের মধ্যে যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনকে ভাঙবে, ভেঙে গ্লুকোজে পরিণত করবে, গ্লুকোজে পরিণত করে সেটা রক্তে সাপ্লাই দিবে। তাহলে গ্লাইকোজেনকে ভেঙে কিসে পরিণত করতে সাহায্য করে, গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। ওকে ফাইন, এটা হলো আমাদের আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন গ্লুকাগনের কাজ। চলো আমরা বিটা কোষের নিয়ে কথা বলি। বিটা কোষ থেকে আমাদের কি নিঃসৃত হয়, বিটা কোষ থেকে আমাদের সবচেয়ে চীনা পরিচিত ইনসুলিন হরমোন নিঃসৃত হবে। কি নিঃসৃত হবে ভাইয়া, ইনসুলিন হরমোন নিঃসৃত হবে, ঠিক আছে। তাহলে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, ইনসুলিন, ওকে ইনসুলিন, ইনসুলিন হরমোন নিঃসৃত হলে এর কাজটা কি ভাই, এর কাজটা হচ্ছে উল্টা, অর্থাৎ এটার উল্টা, অর্থাৎ গ্লুকোজকে জোড়া লাগিয়ে পলিস্যাকারাইড, প্রাণীজ পলিস্যাকারাইড কিসে পরিণত করবে, গ্লাইকোজেনে পরিণত করবে, কিসে পরিণত করবে, গ্লাইকোজেনে পরিণত করবে। এই টাইপের এইখান থেকে এই যে আমি যে কথাটা বলতেছি না, এই যে 4টা কোষ, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখবা এখান থেকে এমসিকিউ মিস হবে না, শিওর থাকো। এইখান থেকে একটা এমসিকিউ পাবা, সেটা বোর্ড হোক অ্যাডমিশন টেস্টে হোক, দিবেই। টিচারদের খুবই পছন্দনীয় একটা টপিক হচ্ছে এই টপিকটা। ওকে ফাইন, এবার আসো ডেল্টা কোষ থেকে বলি। ডেল্টা কোষ থেকে মূলত আমাদের কি নিঃসৃত হয়, ডেল্টা কোষ থেকে যে হরমোনটা নিঃসৃত হবে তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। কি নিঃসৃত হবে, সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, সোমাটোস্ট্যাটিন। তো এই সোমাটোস্ট্যাটিন হরমোনটা মূলত নিঃসৃত হয়, ভালো কথা। এবং এর কাজ যদি জিজ্ঞেস করো, যে এর কাজ হচ্ছে আলফা কোষ ও বিটা কোষকে নিয়ন্ত্রণ করে, আলফা কোষ ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আলফা কোষ ও বিটা কোষের কি করবে, ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করবে। তো এখন দেখো নিয়ন্ত্রণ বলতে কি বোঝানো হয়েছে, মনে করো যখন আমাদের আলফা কোষ ক্ষরণ করা দরকার, অর্থাৎ গ্লুকাগন ক্ষরণ করা দরকার, তখন সে গ্লুকাগন ক্ষরণ করতে উদ্দীপনা দিবে। যদি মনে করো তার বিটা কোষ, অর্থাৎ মনে করো যে দরকার হচ্ছে যে বিটা কোষ ক্ষরণ করা দরকার, তখন সে বিটা কোষ ক্ষরণ করে অর্থাৎ ইনসুলিন ক্ষরণ করে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করবে। কতটুকু পরিমাণ ক্ষরণ করা দরকার, বেশি না কম, সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই আমাদের ডেল্টা কোষে সোমাটোস্ট্যাটিন হরমোন। এরপর আসো পিপি কোষ বা গামা কোষ। এটা হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। এটা কি নিশ্চিত করে, প্যানক্রিয়েটিক, ঠিক আছে, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক মানে কি জানো, প্যানক্রিয়াস মানেই হচ্ছে অগ্নাশয়, সেখান থেকে আসছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। যেহেতু একটা জিনিস খেয়াল রাখবা, যে যেহেতু অগ্নাশয় এমন একটা গ্রন্থি এবং এর থেকে যে হরমোন মানে এনজাইমগুলো নিঃসৃত হয়, এখানে শর্করা পরিপাককারী এনজাইমও আছে, প্রোটিন পরিপাককারী এনজাইমও আছে, এমনকি তোমার লিপিড পরিপাককারী এনজাইমও আছে। তো প্যানক্রিয়েটিক পলিপেপটাইড মানে পলিপেপটাইড জিনিসটা কোথা থেকে আসছে এটা আমাদের জানা লাগবে। পলিপেপটাইড মানে হচ্ছে প্রোটিন, প্রোটিন, ঠিক আছে। আর প্যানক্রিয়েটিক মানে কি, প্যানক্রিয়েটিক মানে হচ্ছে অগ্নাশয়, অর্থাৎ অগ্নাশয় থেকে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো নিঃসৃত করতে সাহায্য করে থাকে। এই হচ্ছে আমাদের মানে অন্তঃক্ষরা গ্রন্থির যে 4টা কোষ আছে, এই 4টা কোষের
বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। ওকে ফাইন, এটা গেল আমাদের কোন টপিক নিয়ে, এটা অগ্নাশয়ের অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। তো এখন আসো অগ্নাশয় থেকে যেই রসটা নিঃসৃত হয়, মানে অগ্নাশয় থেকে যে উপাদানগুলো নিঃসৃত হয়, এর মধ্যে উপাদানের মধ্যে কি পরিমাণ পানি, জৈব বস্তু, অজৈব বস্তু, তোমাদের সবার শুরুতে আমি আগেও বারবার বলেছি, এই জায়গা থেকে তেমন একটা প্রশ্ন আসে না। দেখবা লালা গ্রন্থির এরকম উপাদান আছে, কিছু স্পেসিফিক 1-2টা পয়েন্ট হলে সেটা আলাদা, পিত্তরসের কিছু স্পেসিফিক পয়েন্ট থেকে আসে, এখান থেকে আসলে পরীক্ষা প্রশ্ন আসার মতো তেমন কিছু নেই। তবে দেখো তারপরেও বলে রাখছি যে পানি 98%, এটা দিয়ে এভাবে প্রশ্ন আসলে এরকম হয় না। তবে এই যে দেখো জৈব বস্তু, মানে এই জৈব বস্তু হচ্ছে পুরোটাই এনজাইম নিয়ে কাজ করছে, অর্থাৎ এনজাইমের যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে বলছে। এই যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, মল্টেজ, সুক্রোজ, ল্যাকটেজ, শর্করা এবং প্রোটিন পরিপাককারী এবং লিপিড পরিপাককারী এনজাইমগুলোর মধ্যে, মানে যে এনজাইমগুলো থাকে সেগুলো অগ্নাশয় রসের মধ্যে উপস্থিত থাকে। আর অজৈব বস্তু মানে কি? অজৈব মানে হচ্ছে অজৈব উপাদান। অজৈব উপাদান মানে হচ্ছে মৌলগুলো, অর্থাৎ যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যে খনিজ আয়নগুলো আছে সেই আয়নগুলো থাকে। এখান থেকে আসলে সত্যি কথা বলতে প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নেই, তাই তুমি উপাদান চাইলেই স্কিপ করতে পারো, মাথার মধ্যে প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার আসো আমরা আন্তরিক গ্রন্থিতে চলে যাব। আমাদের আন্তরিক গ্রন্থি মানে কি? মূলত আন্তরিক শব্দটা কোথা থেকে আসছে? অন্ত্র থেকে। অন্ত্র কোথা থেকে আসছে? অন্ত্র থেকে আসছে। তাহলে আন্তরিক গ্রন্থি কোথা থেকে আসছে? অন্ত্র। অন্ত্র বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? অন্ত্র বলতে মূলত ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এদের ভিতরে কথা বলা হচ্ছে। ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রের ভিতরে, অর্থাৎ মিউকাস আর কোষের ভিতরের দিকে মূলত ছোট ছোট কতগুলো গ্রন্থি থাকে, যারা সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত করে পরিপাকে সাহায্য করে, তাদেরকে আমরা বলে থাকি আন্তরিক গ্রন্থি। তো আন্তরিক গ্রন্থির মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, যে জিনিসটা আগেই বলে রাখি, এই স্লাইডটা আমাদের এমসিকিউ এর জন্য লাগবে। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে বিশেষ কোষ, অর্থাৎ আন্তরিক গ্রন্থির মধ্যে স্পেশাল কিছু কোষ আছে। প্রত্যেক গ্রন্থির মধ্যেই তো দেখতে পেয়েছো, যেমন গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যেও বেশ কিছু কোষ ছিল, আর্জেন্টাফিন কোষ, জাইমোজেনিক কোষ, অগ্নাশয়ের মধ্যেও দেখতে পেলাম। ঠিক তেমনই আন্তরিক গ্রন্থির মধ্যে বেশ কিছু কোষ আছে। যেমন প্রথম কোষটা কি? যেমন দেখো প্রথম কোষটার নাম হচ্ছে ব্রাশ কোষ বা গবলেট কোষ। ব্রাশ কোষ এবং গবলেট কোষ দুইজনই প্রায় একই রকমই কাজ করে। যেমন হচ্ছে মিউকাস ক্ষরণ করে। কি ক্ষরণ করবে? মিউকাস। মিউকাসটা জিনিসটা কি? আসলে আমি মনে করি যে মিউকাস জিনিসটা হচ্ছে, তোমরা সবাই সুপরিচিত, এটা আমাদের শ্বাসনালীর মধ্যেও আছে। আমরা যখন কাশি দিই তখন আমাদের একটা কাশির মতো একটা মানে পিচ্ছিল পদার্থ বের হয় না? এইটাও কিন্তু মিউকাস। এটাও মনে করো শ্বাসনালী থেকে বের হয়। মিউকাস একটু আঠালো হয়, পিচ্ছিল হয়, যার কারণে যদি আমি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি কোনো ময়লা বা ধুলাবালি তো অবশ্যই ঢুকে, ঢাকা শহরে বসবাস করলে বা যে কোনো জায়গায় বসবাস করো, তো ওইগুলোকে আটকে ফেলে এবং সেটা কাশির মাধ্যমে বের হয়। কিন্তু এইখানে মিউকাস কোষটার কাজ কি? এখানে মিউকাস কোষের বা কাজ হচ্ছে মেইনলি দুইটা কাজ। এক, তুমি যে খাবারগুলো খেলা, ক্ষুদ্রান্ত বৃহদান্ত তো বিশাল বড়, তাই না? ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার, বৃহদান্ত 1.5 মিটারের মতো লম্বা। তো এত লম্বা পথ যেই খাবারগুলো পরিপাক হয়ে অলরেডি সেগুলো মানে র্যাফেজ বা মলে পরিণত হবে, সেগুলো যাতে সুন্দরভাবে ক্ষুদ্রান্ত বৃহদান্তের ভিতর দিয়ে চলাচল করতে পারে এবং সেটা তোমার দেহ থেকে বের হতে পারে, এটাই তার অন্যতম কাজ। সেকেন্ড বিষয়, ক্ষুদ্রান্তে যেহেতু সকল প্রকার খাদ্য পরিপাক হয়, তাই বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয় এবং ডিওডেনামে, ক্ষুদ্রান্তের ডিওডেনামে আন্তরিক গ্রন্থি ও অগ্নাশয় গ্রন্থি, এই দুই জায়গা থেকেই এনজাইম নিঃসৃত হচ্ছে। এই এনজাইমগুলো যাতে ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের কোনো ক্ষতি না করতে পারে, ডিওডেনামে যাতে ক্ষতি না করতে পারে, এই জন্য মিউকাস একটা আবরণের মতো কাজ করে। আচ্ছা, 2 নাম্বার আসো। 2 নাম্বারটার নাম হচ্ছে প্যানেথ কোষ। এই প্যানেথ কোষ হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড ও প্রোটিন ক্ষরণ করে। অ্যান্টিমাইক্রোবিয়াল তার মানে তোমার খাবারের মাধ্যমে যদিও অণুজীব তাও প্রবেশ করে, যদিও পারে না, কারণ আমাদের লালার মধ্যে লাইসোজোম এনজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আমাদের পাকস্থলীর গ্যাস্ট্রিক জুসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, সেগুলো জীবাণুকে ধ্বংস করে। তারপরেও যদি জীবাণু থাকে সেগুলোকে ধ্বংস করার অন্যতম প্রধান কাজ করে থাকে আর্জেন্টাফিন কোষ। এই আর্জেন্টাফিন কোষটা কিন্তু আমরা ইয়াতেও পেয়েছিলাম, ওটাকে কি বলে, ওই গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে পেয়েছিলাম। এদের মধ্যেও আছে। আর্জেন্টাফিন কোষ মূলত সেরাটোনিন ক্ষরণ করে থাকে। কি ক্ষরণ করে থাকে ভাইয়া? সেরাটোনিন ক্ষরণ করে থাকে। তারপর আসলে লিবারক্রুন গ্রন্থি। লিবারক্রুন গ্রন্থিটাও মূলত এনজাইম ক্ষরণ করতে সাহায্য করে, অর্থাৎ আন্তরিক গ্রন্থির মধ্যে যে প্রোটিন, আমিষ বা লিপিড পরিপাককারী যে এনজাইমগুলো আছে। এবং ব্রুনার গ্রন্থি হচ্ছে ক্ষারীয় মিউকাস ক্ষরণ করে। তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কেন ক্ষারীয় মিউকাস ক্ষরণ করলো? কারণ একটা জিনিস দেখো, আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলী, ঠিক আছে, আমরা তো জানি যে পাকস্থলীতে যেই খাবারগুলো থাকে
খাদ্য পরিপাকের পরে সেই খাবারগুলোকে আমরা বলে থাকি কাইম, অর্থাৎ খাদ্য পরিপাক হওয়ার পরে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি কাইম। এবং পাকস্থলীতে এই কাইম কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে অ্যাসিডীয় হয়। এই কাইমগুলো পরবর্তীতে যাচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডেনামে। কোথায় যাচ্ছে? ডিওডেনাম। ঠিক আছে, এখন এই ডিওডেনামে যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অবস্থায় খাবারগুলো চলে আসে, সেগুলোকে ক্ষারীয় অবস্থায়, ক্ষারীয় মাধ্যম বা ক্ষারীয় কোনো উপাদান যদি এই খাবার বা কাইমের উপর পড়ে, তাহলে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করা যায়। তোমরা সবাই কেমিস্ট্রিতে পড়েছো যে অ্যাসিড ক্ষার সংস্পর্শে আসলে সাধারণত সেটা নিরপেক্ষ হয় বা প্রশমিত হয়। ওই খাবারগুলো যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তীব্রতা কম থাকে, তাই এই ক্ষারীয় বা বিশেষ করে দেখবে সবকিছুর মধ্যে আন্তরিক গ্রন্থির মধ্যে ক্ষারীয় উপাদানটা বেশি থাকে। এই জন্য দেখো পিএইচ হচ্ছে 6.5 থেকে 7.5, যদিও হালকা অম্লীয় বলা হচ্ছে, বাট না, এমন ভাবে দেখো 7 তো আমরা সবাই জানি নিউট্রাল, 7 থেকে একটু মানে অল্প ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয় উপাদানগুলো এখানে নিঃসৃত হয়। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবা, এই কাইম বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ডিওডেনামে যাচ্ছে, শুধুমাত্র আন্তরিক গ্রন্থি যে হেল্প করবে তা না, সবচেয়ে বেশি এই কাইমকে, অ্যাসিডকে মানে প্রশমিত করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? পিত্তথলি। এই জন্য দেখবেন পিত্তথলির পিত্তরস এটা কিন্তু পুরোটাই ক্ষারীয় হয়ে থাকে, 8 থেকে 8.5 এরকম পিএইচ ধারণ করে থাকে। এটাই মেইনলি ক্ষারীয় বা প্রশমিত করতে সাহায্য করে। তাহলে বুঝতে পারতেছেন এখানে কোন কোষগুলো আপনার কি ক্ষরণ করতে সাহায্য করে, এটা আমাদের অবজেক্টিভে আসবে। আবার এই যে অনেক জায়গায় পরীক্ষা আসে গবলেট কোষ কোথায় পাওয়া যায়, ক্ষুদ্রান্তেও পাওয়া যায়, বৃহদান্তেও পাওয়া যায়, আন্তরিক গ্রন্থিতে মূলত গবলেট কোষ পাওয়া যায়। এইগুলো পরীক্ষায় কিন্তু চলে আসবে। তারপরে আসেন সেম প্রশ্ন, সেম কথা, যে আন্তরিক রসের মধ্যে উপাদানগুলোকে আমাদের পড়া লাগবে। এখান থেকে আসলে আপনারা কোন কোন পয়েন্টগুলো আসলে বাদ দিবেন, যেমন পানি দরকার নাই, পানির পার্সেন্টেজ এত পড়ে লাভ নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে সব গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়েছে তার মধ্যে পানির পরিমাণটা বেশি ছিল ভাই, আমরা জানি। বাদ অজৈব উপাদান দরকার আছে না, এই যে 0.8% সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কোনো দরকার নেই। জৈব পদার্থ লাগবে, বাট এই জৈব পদার্থের সবগুলো পয়েন্ট লাগবে না। যেমন দেখেন সক্রিয়, এই যে সক্রিয় কথাটা বলা আছে এন্টেরোকাইনেস, এটা মূলত কি করেন জানেন? এটা কাকে সক্রিয় করে? কাকে সক্রিয় করবে? নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন, ঠিক আছে, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে। এবং এর একটা মজার বিষয় আছে, একটু রিলেট করতে পারলে পড়তে মজা লাগবে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে মূলত সক্রিয় করে থাকে ট্রিপসিনোজেন, ঠিক আছে, ট্রিপসিনোজেন এনজাইমকে এরা কি করে থাকে? সক্রিয় করে থাকে। এখন এই যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করবে, কি করবে? অ্যাক্টিভ করবে। কে অ্যাক্টিভ করবে? এই যে এন্টেরোকাইনেস এনজাইম। এই এন্টেরোকাইনেস এনজাইমকে এই জন্য সক্রিয় বলে। এখন মজার বিষয় হচ্ছে এই যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন, এইটা মূলত অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। কোথা থেকে নিঃসৃত হবে? অগ্নাশয় থেকে নিঃসৃত হবে। তাহলে অগ্নাশয় থেকে যে নিঃসৃত হচ্ছে এটা একটা এনজাইম, মূলত কি পরিপাক করে থাকে? প্রোটিন। যদিও আপনারা এটা সম্পর্কে আরো ডিটেলস একটু পরে জানবেন, প্রোটিন পরিপাকে সাহায্য করে। তো এই প্রোটিন পরিপাককারী এই এনজাইমটা অগ্নাশয় থেকে নিষ্ক্রিয় রূপে এনজাইম রূপে নিঃসৃত হয়, সেইটা আবার সক্রিয় করছে এন্টেরোকাইনেস। এই এন্টেরোকাইনেস কোথা থেকে নিঃসৃত হচ্ছে? আন্তরিক গ্রন্থি। তাহলে আন্তরিক গ্রন্থির এন্টেরোকাইনেস নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় করে, যা অগ্নাশয় থেকে নিঃসৃত এবং প্রোটিন পরিপাকে সাহায্য করে। এটা আপনাদের মাথার মধ্যে রাখবেন। তো এখানে দেখেন আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কিছু নাম আছে, যে শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড পরিপাক। এই এনজাইমগুলোর নামগুলো আপনাদের মোটামুটি ভাবে জানতে হবে। কারণ কি জানেন, আপনারা শর্করা পরিপাককারী কি কি এনজাইম আছে এটা যদি না জানেন, তারপরে প্রোটিন পরিপাককারী কি কি এনজাইম আছে না জানেন, লিপিড পরিপাককারী কি কি এনজাইম আছে যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে বিপদ। কারণ এগুলো থেকে অনেক অবজেক্টিভ আসে। নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম, নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম, নিচের কোনটি লিপিড পরিপাককারী এনজাইম, এগুলো যদি স্পেসিফিকভাবে না জানেন তাহলে বিপদ আছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে জানবো? এখান থেকে পড়বো না, আমরা এখন একটা স্পেশাল টপিক পড়াবো যার নাম হচ্ছে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক। এবং এই খাদ্য পরিপাকে মূলত অগ্নাশয় গ্রন্থির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অগ্নাশয় গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন আপনারা দেখবেন যে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি বা কিভাবে হয়। এবং আরেকটা কথা বলে রাখি, স্পেসিফিক ভাবে এই জিনিসটা কিন্তু সৃজনশীল 4-এর জন্য প্রচুর ডিমান্ডেবল একটা প্রশ্ন। এখান থেকে 3 ভাবে প্রশ্ন হতে পারে। ডিরেক্ট আপনার এই প্রশ্নটা হতে পারে যে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে অগ্নাশয় ও আন্তরিক গ্রন্থির ভূমিকা লেখো। এটা এক ধরনের প্রশ্ন হতে পারে সৃজনশীলে। তারপরে প্রশ্ন হতে পারে জাস্ট শুধুমাত্র বলতে পারে যে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা লেখো।
তারপর আবার এরকম উল্টা হতে পারে যে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকে আন্তরিক গ্রন্থির ভূমিকা লেখো। দেখো কয়টা প্রশ্ন তৈরি করলাম অলরেডি, একই পড়া এই পড়া কিন্তু সেম, আমি যেটা পড়াবো সেই সেম পড়া, কিন্তু কোশ্চেন কিন্তু 3 রকম হলো। আবার ধরেন আরো স্পেসিফিক ভাবে বলতে পারে, যেমন ধরেন ক্ষুদ্রান্তের শর্করা পরিপাকে অগ্নাশয় আন্তরিক গ্রন্থি উভয়ের ভূমিকা লেখো। ভূমিকা মানে হচ্ছে কি কি এনজাইম নিশ্চিত হয়। সেম ভাবে প্রোটিনের ক্ষেত্রে বলতে পারে, লিপিডের ক্ষেত্রে বলতে পারে। তার মানে এই প্রশ্নকে আপনার নানান ভাবে ঘুরিয়ে প্রশ্নটা করতে পারে, কিন্তু অ্যান্সার কিন্তু একটাই, সেটা হচ্ছে যে কিভাবে শর্করা কিংবা প্রোটিন এই খাদ্য উপাদানগুলো পরিপাক হয় এবং কি কি এনজাইম নিশ্চিত হয়। এই জন্য দেখেন ক্ষুদ্রান্তে, যেহেতু আমি আগেই বলছি ক্ষুদ্রান্ত মূলত কিন্তু আসলে কাকে বলা হচ্ছে জানেন? ক্ষুদ্রান্ত পুরো ক্ষুদ্রান্ত না, আমরা মেইনলি ডিওডেনামকে বলছি। কাকে বলছি? ডিওডেনাম। এটাও কেন উল্লেখ করলাম, দেখা গেল যে তোমার প্রশ্নে আপনি এইভাবে পড়ে গিয়েছেন, অনেকে তো আছেন একটু প্রশ্ন ধরতে ভেজাল করে ফেলেন। প্রশ্ন এরকম হলো যে ডিওডেনামে খাদ্য পরিপাকে অগ্নাশয় বা আন্তরিক গ্রন্থির ভূমিকা লেখো। এখন আপনি প্রশ্ন চিন্তা করতে পারেন, আরে সাজ্জাদ ভাইয়ের ক্লাস করলাম, ভাইয়া তো পড়েছিল ক্ষুদ্রান্ত, এখন তার সে ডিওডেনাম কি করব? টেনশন করার কিছু নাই। মনে রাখবেন ক্ষুদ্রান্তের মধ্যে মেইনলি সব খাবার, সেটা প্রোটিন হোক, লিপিড হোক আর শর্করা হোক। এর আগে তো মুখের ভিতরে শুধু শর্করা, পাকস্থলীর ভিতরে শুধু প্রোটিন, কিন্তু ডিওডেনাম অর্থাৎ ক্ষুদ্রান্তের ডিওডেনামে সকল জাতীয় খাবার পরিপাক হবে। ঠিক আছে, তার মানে ডিওডেনামে পরিপাক হয় আর জেজুনাম ইলিয়াম মূলত শোষণ করতে বেশি সাহায্য করে। এখানে পরিপাক নাই হয় বলেই চলে। তাহলে এই জন্য মনে রাখবেন প্রশ্ন কিন্তু এখান থেকে 6-7 রকমের করা যায়, কিন্তু অ্যান্সার একই রকম। এখন চলেন আমরা দেখি প্রথমে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে শর্করা যে খাবারগুলো আছে, সেই শর্করা জাতীয় খাবারগুলো পরিপাক করার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে অগ্নাশয় এবং আন্তরিক রস মানে আন্তরিক গ্রন্থি তারা কি কি এনজাইম নিশ্চিত করে এবং সেই বিক্রিয়াটা কি। তো দেখেন সর্বপ্রথম আমি যদি অগ্নাশয়ের কথা বলি, তাহলে প্রথমেই অগ্নাশয়ে দেখেন অ্যামাইলেজ এবং মল্টেজ এনজাইম নিশ্চিত হয়েছে। তো এই মল্টেজ এবং অ্যামাইলেজ, এর মধ্যে অ্যামাইলেজ এটা কি করে? এরা মূলত জটিল শর্করা যেগুলো স্টার্চ হিসাবে আসে। কি হিসাবে আসবে? স্টার্চ টাইপের যে জিনিসগুলো আছে, স্টার্চ টাইপের যে শর্করাগুলো আছে, অর্থাৎ ভাত, তারপরে রুটি কিংবা প্রাণীজ যেই শর্করা আছে অর্থাৎ গ্লাইকোজেন, ঠিক আছে, এই গ্লাইকোজেন বা স্টার্চ জাতীয় যেই শর্করা পরিপাককারী যেই এনজাইমগুলো আছে, মাথায় রাখবেন এদেরকে পরিপাক করার জন্য আমাদের কি অ্যামাইলেজ এনজাইম সাহায্য করে থাকে। কি সাহায্য করবে? অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজ। এই যে অ্যামাইলেজ এরা মূলত কিসে পরিণত করবে? এরা মূলত মল্টেজে পরিণত করবে, মল্টোজে পরিণত করবে। মাথায় রাখবেন আমি আপনাদের শুরু থেকেই একটা কথা বারবার বলে আসছি যে মল্টোজ, সুক্রোজ এগুলো কিন্তু সলিউশন না, এগুলো কিন্তু পরিপাকের শেষ ধাপ না। শর্করার ক্ষেত্রে শর্করার শেষ ধাপ হচ্ছে গ্লুকোজ। যতক্ষণ পর্যন্ত গ্লুকোজে পরিণত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরিপাক চলবে। কেন? কারণ এই ক্ষুদ্রান্ত জেজুনাম ইলিয়াম থেকে যখন খাদ্য উপাদান শোষণ করা শুরু করে তখন শর্করার ওই গ্লুকোজ জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো শোষণ করে রক্তের মধ্যে পাঠায়। তার মানে এখানে মল্টোজে পরিণত হলো। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এখন তাহলে কি হবে, এই যে মল্টোজটা তৈরি হলো সেই মল্টোজকেও আবার পরিপাক করার জন্য মল্টেজ এনজাইম নিশ্চিত হয়। কি এনজাইম নিশ্চিত হয়? মল্টেজ এনজাইম নিশ্চিত হয়। তাহলে এনজাইমের নামটা কি ভাইয়া? এনজাইমের নাম হচ্ছে মল্টেজ, অর্থাৎ মল্টোজকে মল্টেজ এনজাইমের মাধ্যমে পরিপাক করে সেটা পরবর্তীতে শেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত করে। আর এই গ্লুকোজে পরিণত হলে তখন সেটা আমাদের যে ভিলাই কোষ আছে, ক্ষুদ্রান্তের ভিতরে শোষণকারী কোষের নাম ভিলাই কোষ, তারা শোষণ করে রক্তের মধ্যে প্রবেশ করে। এই মল্টেজ এনজাইমটা কিন্তু মুখেও নিশ্চিত হয়েছে। দেখবেন এখানে কিন্তু কোন জায়গায় টায়ালিন লেখা আছে, টায়ালিন লেখা নাই। টায়ালিন তার মানে এই জন্য স্পেশাল, যেটা আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে এবং 3 নম্বর ক্লাসও বারবার বলে আসছি যে টায়ালিন শর্করা পরিপাককারী এনজাইম হলো, এটার বিশেষত হচ্ছে লালার মাধ্যমে নিশ্চিত হয়। আদারওয়াইজ ওই অ্যামাইলেজ বলেন, মল্টেজ বলেন বা যত এনজাইমই আছেন শর্করা, সেগুলো ক্ষুদ্রান্ত এবং বিভিন্ন জায়গায় নিশ্চিত হয়। ওকে ফাইন। এরপরে আসেন আমরা, এটা তো গেল অগ্নাশয় শর্করা পরিপাকে ক্ষুদ্রান্তের ভূমিকা। এবার আসেন আন্তরিক রস। এই আন্তরিক রস মূলত কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে? এর মধ্যে দেখতে পাচ্ছেন আন্তরিক অ্যামাইলেজ আছে। এই আন্তরিক অ্যামাইলেজ মূলত এরাও কি করবে? স্টার্চকে পরিপাক করতে সাহায্য করবে, ঠিক আছে, স্টার্চ জাতীয় উপাদানগুলোকে পরিপাক করতে সাহায্য করবে এবং স্টার্চ জাতীয় উপাদানগুলোকে পরিপাক করে পরবর্তীতে তারা কি করবে? মল্টোজে পরিণত করবে। আর সবাই কিন্তু আসলে মল্টোজেই পরিণত করতে পছন্দ করে এবং মল্টেজ সর্বশেষ হচ্ছে কিসে পরিণত হয়? তার মানে এই যে আন্তরিক অ্যামাইলেজ, এই এনজাইম স্টার্চকে পরিপাক করে কিসে পরিণত করবে? মল্টোজ এই জাতীয় উপাদানে পরিণত করবে। আচ্ছা, মল্টোজ।
এরপরে আসেন আইসোমল্টোজ নামে একটা উপাদান আছে। এই আইসোমল্টেজও কিন্তু আবার পরবর্তীতে আইসোমল্টেজ জাতীয়, এরাও কিন্তু বলা যেতে পারে জটিল শর্করা। এরাও কি ধরনের শর্করা? জটিল শর্করা, ঠিক আছে। তার মানে জটিল শর্করার নাম কি? আইসোমল্টোজ। আইসোমল্টোজ, ঠিক আছে, মল্টোজ। আইসোমল্টোজ আইসোমল্টেজ এনজাইমের সাহায্যে, কোন এনজাইমের সাহায্যে? আইসোমল্টেজ এনজাইমের সাহায্যে তারাও কিন্তু মূলত মল্টোজে পরিণত করে এবং সেই সাথে গ্লুকোজেও পরিণত করে। কিছু অংশ মল্টোজে পরিণত করে, আবার গ্লুকোজে পরিণত করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এনজাইমের নামটা কি দেখতে পাচ্ছি? আইসোমল্টেজ। আইসোমল্টোজ জাতীয় উপাদানগুলোকে আইসোমল্টেজ এর এনজাইমের মাধ্যমে কিসে পরিণত করলো? মল্টোজে পরিণত করলো, গ্লুকোজেও পরিণত করলো। কারণ মল্টোজে পরিণত হলে সুবিধা কি জানো? মল্টেজ তো আছেই, তাই না? মল্টেজ এনজাইম তো আছেই, সে কি করবে? মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। ওকে, ফাইন। এরপরে আসেন সুক্রোজ। এই সুক্রেস এনজাইম মূলত সুক্রেসকে পরিপাক করতে সাহায্য করে। তাহলে সুক্রোজ যেটাকে আমরা বলে থাকি মিষ্টি, তাই না? আর ফ্রুক্টোজ মানে হচ্ছে যেটাকে বলে থাকি ফলের মিষ্টি। তাহলে এই যে সুক্রোজ যেগুলো আছে, সুক্রোজ এগুলোকে ডাইস্যাকারাইড বলি। কেন ডাইস্যাকারাইড বলি জানেন? স্যাকারাইড মানে হচ্ছে মিষ্টি, ডাই মানে দুই। কেন বলছি? এখানে একটা অ্যান্সার পেয়ে যাবেন। এই ডাইস্যাকারাইড শর্করা, এটাকে তাহলে পরিপাক করতে কে সাহায্য করতেছে? সুক্রেস এনজাইম সাহায্য করতেছে। সুক্রোজকে ভাঙতে সুক্রেস এনজাইম সাহায্য করতেছে। এবং দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, সুক্রোজকে ভেঙে দুটো উপাদান তৈরি হয়, একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। আরেকটা কি? ফ্রুক্টোজ। এই যে দেখেন, এই গ্লুকোজের আরেকটা কাজিন হচ্ছে ফ্রুক্টোজ, যেটা হচ্ছে ফলের রস থেকে পাওয়া যায়। অর্থাৎ যদি গ্লুকোজ যেভাবে রক্তের মাধ্যমে শোষিত হয়, রক্তের মধ্যে প্রবেশ করে, তেমন ফ্রুক্টোজও প্রবেশ করার মতো ক্ষমতা আছে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের দুইজনকে বলা হয় মোনোস্যাকারাইড। মোনো মানে এক, স্যাকারাইড মানে মিষ্টি, অর্থাৎ এদেরকে আর সর্বশেষ ভাঙা যায় না। তাহলে এটাও একটা মোনোস্যাকারাইড, এটাও একটা মোনোস্যাকারাইড, দুইজন মিলে তৈরি করেছে সুক্রোজ, অর্থাৎ ডাইস্যাকারাইড। অর্থাৎ দুটি মোনোস্যাকারাইড মিলে তৈরি হয় ডাইস্যাকারাইড, সুক্রোজ। এরপরে আসেন ল্যাকটোজের কথা বলা আছে। ল্যাকটোজের ক্ষেত্রে ল্যাকটেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজ এবং ল্যাকটেজে পরিণত করে। তার মানে এখানে যে ল্যাকটেজ এনজাইমের কথা বলা আছে, এগুলো হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ডাইস্যাকারাইড, অর্থাৎ সুক্রোজের ভাই হচ্ছে ল্যাকটোজ। মূলত ল্যাকটোজ আমরা কোথায় পাই জানেন? দুধের শর্করার মধ্যে পাই। ল্যাকটোজ জাতীয় এই শর্করা দুধের মধ্যে উপস্থিত থাকে, যা বিক্রিয়া করে কার মাধ্যমে বিক্রিয়া করবে? ল্যাকটেজ এনজাইমের মাধ্যমে বিক্রিয়া করবে এবং গ্লুকোজ ও গ্ল্যাকটেজে পরিণত হবে। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত হবে, ঠিক আছে? গ্যালাক্টোজে পরিণত হবে, গ্যালাক্টোজে পরিণত হবে। এখন দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো তো বুঝতেই পারতেছেন। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, দেখেন এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু দিলে সবাই আইডিয়া করে হলেও অ্যান্সার করতে পারবে। যারা পড়েও নাই কখনো, তারাও অ্যান্সার করতে পারবে। কিভাবে? যেমন ধরেন আপনাকে একটা প্রশ্ন করলো, আইসোমল্টোজ জাতীয় শর্করাকে পরিপাক করার জন্য নিচের কোন এনজাইম ব্যবহৃত হয়? তখন যে কেউই আইসোমল্টেজ এনজাইমে দেখলে অ্যান্সার করতে পারবে। সুক্রোজ ল্যাকটোজের ক্ষেত্রেও সেম, যে পড়ে নেয় সে ওই অপশন দেখে আইডিয়া করে অ্যান্সার করতে পারবে। তাহলে কি প্রশ্ন এরকম হবে? না, এটা তো খুবই সহজ হয়ে গেল। হলেও হতে পারে, বাট খুবই সহজ প্রশ্ন, এটা জানে যে টিচাররা, এটা দিলে যে কেউ পারবে। তো একটু ঘুরিয়ে দিবে। কি ঘুরিয়ে দিবে? যেমন এই যে সুক্রোজকে ভাঙলে দুটা জিনিস পাচ্ছি আমরা, একটা হচ্ছে গ্লুকোজকে পাচ্ছি, আর একটা হচ্ছে ফ্রুক্টোজকে পাচ্ছি। আবার ল্যাকটোজকে ভাঙলে আমরা দুটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে গ্লুকোজকে পাচ্ছি, গ্ল্যাকটোজে পাচ্ছি। এইটা আপনার পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে যে গ্লুকোজ এবং মানে সুক্রোজকে ভাঙলে আমরা কি উপাদান পাই, বা ল্যাকটোজকে ভাঙলে আমরা মূলত কোন দুটি উপাদান পাই। এইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এগুলো মাথার মধ্যে রাখবেন। প্লাস ওই যে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকে যদি বলা হয় অগ্নাশয় বা আন্তরিক গ্রন্থির শর্করা পরিপাকে কি ভূমিকা পালন করে, তাহলে এই বিক্রিয়াগুলো আপনাকে দিতে হবে। এবং স্পেসিফিকভাবে মনে রাখবেন যে অ্যামাইলেজ, মল্টেজ, অ্যামাইলেজ দুই জায়গায় নিশ্চিত হচ্ছে, অগ্নাশয় থেকেও নিশ্চিত হচ্ছে, আবার আন্তরিক গ্রন্থি থেকেও নিশ্চিত হচ্ছে। এই জন্য এই অ্যামাইলেজকে বলা হচ্ছে আন্তরিক অ্যামাইলেজ। তাহলে আপনার যদি বলা হয় আইসোমল্টেজ কোথায় নিশ্চিত হয়? আন্তরিক গ্রন্থি থেকে। সুক্রোজ কোথায় নিশ্চিত হয়? আন্তরিক গ্রন্থি থেকে। ল্যাকটেজ কোথায় নিশ্চিত হয়? আন্তরিক গ্রন্থি। এগুলো স্পেসিফিকভাবে মনে রাখতে হবে। এই জায়গাগুলোই এক একটা স্টুডেন্টের সবচেয়ে উইক পয়েন্ট। মানে 100টা স্টুডেন্টকে যদি এই জিনিসটা বলি একটু মনে রাখতে, দেখবেন যে আপনার এর মধ্যে 90% স্টুডেন্টই মনে রাখতে পারবে না বা পড়তে চাবে না, কারণ এটা একটা বোরিং জিনিস, এত কিভাবে মনে রাখবো। আপনি অল্প জিনিসগুলো মনে রাখেন, আইসোমল্টোজ এবং মানে অ্যামাইলেজ এবং মল্টেজ এনজাইম অগ্নাশয় থেকে নিশ্চিত হয়, এর বাইরে যত এনজাইম আসবে সেগুলো আন্তরিক গ্রন্থি। আর যদি বলা হয় আলাদাভাবে, তাহলে মানে বুঝতে পারতেছেন তো। আর এইভাবে কিন্তু শুধু বিক্রিয়া লিখলে হবে না, একটু বাংলায়ও লিখতে হবে। আর ওটার জন্য আমাদের খাতা আছে, হ্যান্ড নোট আছে। বাংলা কেমনে? যেমন ধরেন আপনার এই জিনিসটাকেই বাংলা বানাইতে হবে,
তারপরে আপনাকে বিক্রিয়াটা লিখতে হবে। যেমন মনে করেন আন্তরিক মানে শর্করা পরিপাকে অগ্নাশয় লিখেছেন, এখন লিখবেন যে স্টার্চ বা গ্লাইকোজেনকে অ্যামাইলেজের মাধ্যমে মল্টোজে পরিণত করা হয়। এই যে বাংলা কথাটা আপনি আমাকে বললেন বা আমি আপনাকে বললাম, এই কথাটাই লিখবেন যে স্টার্চ এবং গ্লাইকোজেনকে অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে মল্টোজে পরিণত করা হয়। লেখার পরে তারপর আপনি বিক্রিয়াটা দিবেন। আপনি যদি শুধু পরীক্ষার খাতায় ডিরেক্টলি এরকম আমার বোর্ডের মতো শর্করা পরিপাক তারপরে এভাবে এনজাইমগুলোর নাম দিবেন, হ্যাঁ এগুলো পয়েন্ট হিসাবে দিতে পারেন, কিন্তু তারপরে খালি বিক্রিয়া দিলেন তাহলে কিন্তু নাম্বার কম পাবেন। সেক্ষেত্রে আপনাকে সৃজনশীলে এই বিক্রিয়াগুলোকেই বাংলায় বললে কিভাবে হবে, বাংলায় মানে লাইন বললে কি হবে সেই লাইনটা আপনাকে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের শর্করা পরিপাকের ক্ষেত্রে অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থির ভূমিকা। এবার চলেন আমরা প্রোটিন পরিপাক বা আমিষ পরিপাকে দেখব। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমিষ পরিপাকে অগ্নাশয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমাদের ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস, এছাড়া আরো দুই একটা এনজাইম আছে, অ্যামাইনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, তবে যেগুলো আমাদের লাগবে সেগুলো আমাদের জরুরি। তো ইতিমধ্যে আপনাকে কিন্তু একটা জিনিস বলে দিয়েছি, তাও আমি আরেকবার বলছি, এই ট্রিপসিনকে সক্রিয় করবে, সক্রিয় মানে অ্যাক্টিভ, এর তো নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থাকে, সক্রিয় করবে কে? কাইমোট্রিপসিন। এই ট্রিপসিনকে সক্রিয় করবে কে? সরি, এন্টেরোকাইনেস, এন্টেরোকাইনেস, একে সক্রিয় করবে কে? এন্টেরোকাইনেস, ঠিক আছে, এন্টেরোকাইনেস। তো এই এন্টেরোকাইনেস এনজাইম মূলত ট্রিপসিনোজেনকে অর্থাৎ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। আচ্ছা ভালো কথা, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করবে, কিন্তু এর কাজ কি? অর্থাৎ দেখবেন আপনাদের যখন পাকস্থলীর খাদ্য পরিপাক পড়িয়েছি তখন জটিল যেই আমিষগুলো ছিল সেগুলো পাকস্থলীতে পরিপাক হয়ে পেপসিন এনজাইমের মাধ্যমে প্রোটিওজ এবং পেপটনে পরিণত হয়। তো এর কাজ হচ্ছে দেখেন প্রোটিওজ এবং পেপটন, এই প্রোটিওজ প্লাস পেপটন, ঠিক আছে, এগুলো হচ্ছে পাকস্থলী থেকে পরিপাক হয়ে আসে। কোথা থেকে পরিপাক হবে? পাকস্থলী থেকে পরিপাক হবে। এটা হচ্ছে পাকস্থলী থেকে পরিপাক হবে, পাকস্থলী থেকে পরিপাক হয়ে আসবে। এদেরকে পরিপাক করার জন্য মূলত আমাদের ট্রিপসিন এনজাইম কাজ করে থাকে। তাহলে পাকস্থলী থেকে যেই অংশটুকু আংশিক পরিপাক হয়ে আসে সেই অংশকে পরিপাক করে পরবর্তীতে পলিপেপটাইডে পরিণত করে, পলিপেপটাইডে পরিণত করে। ওকে ফাইন, পলিপেপটাইডে পরিণত করলো। এবার আসেন কাইমোট্রিপসিন। এই যে কাইমোট্রিপসিন আছে এটাও কিন্তু নিষ্ক্রিয় রূপে তোমার হচ্ছে নিঃসৃত হয়। এখন মজার বিষয় হচ্ছে এই কাইমোট্রিপসিনও যদি কাইমোট্রিপসিনোজেন হিসাবে নিষ্ক্রিয় রূপে নিঃসৃত হয়, তাহলে আমি এখানে একবার একটু লিখি নিষ্ক্রিয় এনজাইমের নাম, সেটার নাম হচ্ছে কাইমোট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন। এই যে কাইমোট্রিপসিনোজেন এনজাইমটা দেখতে পাচ্ছেন, একে অ্যাক্টিভ করে কে? যেমন ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করতে হচ্ছে এন্টেরোকাইনেস, কিন্তু কাইমোট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করবে হচ্ছে ট্রিপসিন। কে করবে? ট্রিপসিন। অর্থাৎ এই ট্রিপসিন শুধুমাত্র খাদ্য পরিপাক না, সে নিজেও কিন্তু অ্যাক্টিভ হয়েছিল আরেকজনের মাধ্যমে, কিন্তু সে যখন অ্যাক্টিভ হয়ে যায় সে তখন আরো একটা নিষ্ক্রিয় এনজাইমকে অ্যাক্টিভ করার কাজ করে থাকে। তাহলে কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভ করবে কে? ট্রিপসিন এনজাইম। এবং এও সেম টু সেম, অর্থাৎ প্রোটিওজ এবং পেপটনকে, অর্থাৎ এও কি করবে? প্রোটিওজ, ঠিক আছে, প্রোটিওজ প্লাস পেপটন এই জাতীয় উপাদানগুলোকে কিসে পরিণত করবে? পলিপেপটাইডে পরিণত করবে। তাহলে এনজাইমের নামটা কি ভাইয়া? এনজাইমের নাম হচ্ছে কাইমোট্রিপসিন। অর্থাৎ আলাদা একটা ভাই বলতে পারো, ট্রিপসিন আর একটা ভাই হচ্ছে কাইমোট্রিপসিন, যে সেম টু সেম পলিপেপটাইডে পরিণত করে, ঠিক আছে, পলিপেপটাইডে পরিণত করলো। তাহলে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে কিন্তু ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি কিন্তু এর আগে পাকস্থলীতে ক্লাস নেওয়ার সময় বলেছিলেন যে পলিপেপটাইড কখনোই আমিষ পরিপাকের জন্য সর্বশেষ উপাদান না। অর্থাৎ আমিষ পরিপাকের ক্ষেত্রে সর্বশেষ উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ওই শর্করার মতো গ্লুকোজ যেমন, তেমনি আমিষের মতো অ্যামাইনো অ্যাসিডে যখন পরিণত হয় তখন শোষণ করে। তো এখানে তো সবাই পলিপেপটাইডে পরিণত হচ্ছে, কারণ এই পলিপেপটাইড তো সে শোষণ করবে না, তাহলে এই পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে হবে। আর এই পলিপেপটাইডগুলো জাতীয় উপাদানগুলোকে, অর্থাৎ পলিপেপটাইড জাতীয় উপাদানগুলোকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে সাহায্য করবে কে? কার্বক্সিপেপটাইডেস। তাহলে যেই পলিপেপটাইড এখন কেবল উৎপন্ন হলো, সেই পলিপেপটাইড জাতীয় উপাদানগুলোকে
কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। আর এই অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে মেইনলি কে ভূমিকা পালন করবে? কার্বক্সি পেপটাইডেস, ঠিক আছে? কার্বক্সি পেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস মূলত কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। এই অ্যামাইনো অ্যাসিডে পরিণত করাই হচ্ছে ওদের খাদ্য পরিপাকের সর্বশেষ উপাদান, এটাই মাথায় রাখতে হবে। কার্বক্সি পেপটাইডেস আসলে যত রকমের পলিপেপটাইড আছে তাদেরকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আর এই যে কোলাজেন এক ধরনের মানে প্রোটিন জাতীয় আঁশ জাতীয় উপাদান, প্রোটিনের মধ্যে আঁশ বলা যেতে পারে। এই কোলাজিনেস এনজাইম কোলাজেনকে কি করে থাকবে? এই কোলাজিনেস এনজাইম মূলত কোন উপাদান? এগুলো হচ্ছে প্রোটিনের আঁশ মানে সুতা বলা যেতে পারে, প্রোটিনের সুতা। তো এই কোলাজেনকে, ঠিক আছে, এই কোলাজেনকে সেম টু সেম কোলাজিনেস এনজাইমের মাধ্যমে, ঠিক আছে, কোলাজিনেস এনজাইমের মাধ্যমে পেপটাইডে পরিণত করে। পলিপেপটাইড বা পেপটাইডে যখন পরিণত হয় তখন কিন্তু আসলে কার্বক্সি পেপটাইডেজের কাজটা সহজ হয়ে যায়। ওকে, এই জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে কে কোথায় কি করতেছে। সেম টু সেম ইলাস্টেজ, যদি কোনো প্রোটিন ইলাস্টিনের মতো, ইলাস্টিন কি? স্থিতিস্থাপক, তাই না? লম্বা করলে বড় হয়, ছেড়ে দিলে আবার আগের অবস্থানে চলে আসে। কোনো প্রোটিন যদি এরকম ইলাস্টিন টাইপের হয় তাদেরকে বলা হয় ইলাস্টেজ, ঠিক আছে? তো এই ইলাস্টেজ বা ইলাস্টিন জাতীয় প্রোটিনগুলোকে ইলাস্টেজ এনজাইমের মাধ্যমে, তাহলে কোন প্রোটিন? ইলাস্টিন জাতীয় যে প্রোটিনগুলো আছে, এই ইলাস্টিন জাতীয় প্রোটিনগুলোকে ইলাস্টেজ এনজাইমের মাধ্যমে সেম টু সেম পেপটাইডে পরিণত করে। পেপটাইড, কারণ পেপটাইডে পরিণত করলে কার্বক্সি পেপটাইডেস ওদেরকে সবাইকে কি করবে? এই যে এই সরল কার্বক্সি পেপটাইডেস এনজাইমটি যত রকমের পেপটাইড বা পলিপেপটাইড আছে তাদেরকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, পেপটাইড আর পলিপেপটাইড কি সেম কিনা? না, পেপটাইড মূলত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে তৈরি হয়, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রে যুক্ত হলে তাদেরকে বলি পেপটাইড, আর অনেকগুলো পেপটাইড একত্রে যুক্ত হলে তাদেরকে বলি পলিপেপটাইড। এর মধ্যে দুইটা যদি এমন হয় যে দুইটা পেপটাইড হয় তাহলে সেটাকে বলে ডাইপেপটাইড, তিনটা পেপটাইড একত্রে থাকলে সেটাকে বলে ট্রাইপেপটাইড, আর তিনের অধিক মানে 5, 6, 10, 11, 100, 200 তাদেরকে বলে পলিপেপটাইড। আর ওই পলিপেপটাইড মিলেই তৈরি হয় জটিল আমিষ, প্রোটিওজ এবং পেপটন। ওই পলিপেপটাইড মিলেই তৈরি হবে কি? প্রোটিওজ এবং পেপটন। আর এই প্রোটিওজ পেপটন মিলেই তৈরি হয় হচ্ছে জটিল আমিষ। এইভাবে আস্তে আস্তে আমিষ হয়, আর এইভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমার তো মনে হয় এটা খুবই ইজি, আপনারা জানেন যে কোলাজেন বা ইলাস্টিন জাতীয় পরিপাকের জন্য এনজাইমের নাম কি। এইটা আপনাদের পরীক্ষায় এমসিকিউ হিসাবে আসবে না, আসতে পারে যে ট্রিপসিনকে সক্রিয় করে কে, কাইমোট্রিপসিনকে সক্রিয় করে কে, তারপরে পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে কে, প্লাস কোন কোন এনজাইম, দেখেন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেজ, এরা অগ্নাশয়ে ভূমিকা পালন করে। এগুলো এমসিকিউ হিসাবে আসতে পারে। আর সাথে সাথে তো সিকিউ এর কথা তো বারবারই বলছি, আলাদাভাবে যদি এভাবে আসতে পারে যে ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাকে অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি কিভাবে ভূমিকা পালন করে বা কি কি এনজাইম নিশ্চিত করে পরিপাক করে সে ব্যাখ্যা করো, তখন এই কথাগুলো লিখতে হবে। এবার আসেন আন্তরিক রসও কিন্তু, অর্থাৎ এখানে যেমন কাইমোটিপসিন পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করলো, তেমনি আন্তরিক রসে অ্যামাইনো পেপটাইডেস নামে যে এনজাইমটা আছে, অ্যামাইনো পেপটাইডেস এনজাইম, এও সেম টু সেম পলিপেপটাইডকে ঠিক আছে, পেপটাইডকে পরিপাক করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। কিসে পরিণত করবে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। তার মানে এখানে কোন এনজাইমটা কাজ করতেছে? এই যে অ্যামাইনো পেপটাইডেস এনজাইমটা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের যে সর্বশেষ উপাদানগুলো ছিল অ্যামাইনো অ্যাসিড, এইটা পরিপাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কারা কারা? খেয়াল করে দেখেন, এই জিনিসটা পরিপাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালন করতেছে হচ্ছে কার্বক্সি পেপটাইডেস, ঠিক আছে, কার্বক্সি পেপটাইডেস, এবং সেই সাথে কার্বক্সি পেপটাইডেস তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পাশাপাশি কে পালন করছে? অ্যামাইনো পেপটাইডেস, আন্তরিক রস থেকে নিঃসৃত এনজাইম অ্যামাইনো পেপটাইডেস এনজাইম, এও মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এরা না থাকলে কি হতো না? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হতো না। এই দুটা বিক্রিয়ার বা এই দুটা এনজাইমের নামটা একটু স্পেসিফিকভাবে মনে রাখবেন, কার্বক্সি পেপটাইডেস পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড, এবং সেই সাথে আন্তরিক রসের অ্যামাইনো পেপটাইডেস পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আর বাকিদের কাজ হচ্ছে যত জটিল আমিষই হোক তাদেরকে পলিপেপটাইড পর্যন্ত নিয়ে যাওয়া।
কারণ পলিপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে নিয়ে যেতে কার্বক্সিপেপটাইডেস এবং অ্যামাইনো পেপটাইডেস এরা দুইজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গেল প্রোটিন পরিপাকে আন্তরিক গ্রন্থির ভূমিকা। এইবার আসেন ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে সেই স্নেহ জাতীয় খাবারগুলোকে পরিপাক করার জন্য কারা কারা কি কি ভূমিকা পালন করে। তো মনে রাখবেন স্নেহ জাতীয় খাবারগুলোকে, যেমন প্রথমে আপনাদের একেবারে বেসিক জিনিস বলি, এই লাইপেস এনজাইম, এই লাইপেস কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু আমাদের মুখে, পাকস্থলী আর ডিওডিনাম মানে ক্ষুদ্রান্তে ডিওডিনাম এই 3 জায়গায় পরিপাক হয়, মুখে কিন্তু চর্বি জাতীয় খাবারগুলো পরিপাক হয় নাই, পাকস্থলীতেও বলা যায় হয় নাই, কারণ এই গ্যাস্ট্রিক লাইপেস চর্বিকে পরিপাক করার মতো অত ক্ষমতা রাখে না। তাহলে এখন ক্ষুদ্রান্তের ডিওডিনামে চর্বি পরিপাক অবশ্যই জরুরি, এখানে না হলে তো বিপদ, মল হিসাবে চর্বি বের হয়ে যেত, এই জন্য এখানে পরিপাক হতেই হবে। এই জন্য অগ্নাশয় দেখবেন, অগ্নাশয় লাইপেস এনজাইম মানে চর্বি পরিপাকের সবচেয়ে প্রথম এবং প্রধান এনজাইম, বেশিরভাগ ক্ষেত্রে আসে হচ্ছে লাইপেস। তেমনি আন্তরিক রসের ক্ষেত্রে লাইপেস এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লাইপেস কি করবে, অর্থাৎ যেই লিপিড জাতীয় যে উপাদানগুলো আছে, স্নেহ, ঠিক আছে, আপনাদের বইয়ে দেখবেন লেখা থাকে স্নেহ, এই লিপিড জাতীয় উপাদানগুলোকে, লিপিড জাতীয় খাদ্য উপাদানগুলোকে মূলত কি করে থাকে দেখেন, লিপিড জাতীয় খাদ্য উপাদানগুলোকে লাইপেস এনজাইমের মাধ্যমে, লাইপেস এনজাইমের মাধ্যমে এদের একেবারে সরাসরি সর্বশেষ উপাদানে পরিণত করে, যার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এটাই হচ্ছে চর্বি জাতীয় খাদ্য উপাদানগুলোর সর্বশেষ উপাদান, ঠিক আছে, গ্লিসারল এগুলোতে পরিণত করতে পারলেই ওদের চর্বি পরিপাকটা প্রায় বলা যেতে পারে সম্পূর্ণ হবে, কারণ এগুলি আমাদের রক্তের মধ্যে ঢুকে। এরপর আসেন ফসফোলাইপেজ লেখা আছে। ফসফোলাইপেজ মূলত কি করে থাকে দেখেন, ফসফোলাইপেজ যেগুলো মূলত যৌগিক লিপিড। যৌগিক লিপিড কি, যেমন এই ধরেন লিপিড, আমি যে লিপিড শব্দটা ব্যবহার করেছি এইটাকে বলা হয় সরল লিপিড, এর ভিতরে আসলে অন্য কোনো উপাদান নাই, জাস্ট চর্বি জাতীয় উপাদানগুলোই আছে। আর যৌগিক লিপিড তাদেরকেই বলা হয়, যে যেমন এখানে হচ্ছে ফসফোলাইপেজ আমাদের ফসফোলিপিডকে পরিপাক করবে, কাকে করবে, ফসফোলিপিড জাতীয় উপাদানগুলোকে পরিপাক করবে। এই যে ফসফোলিপিড লিখলাম, এইখানে যে ফসফো শব্দটা আছে না, এটা হচ্ছে একটা অজৈব পদার্থ। এই অজৈব পদার্থ লিপিডের সাথে যুক্ত হয়েছে, কার সাথে যুক্ত হয়েছে, লিপিডের সাথে যুক্ত হয়েছে। এই জন্য এই ধরনের ফসফোলিপিড জাতীয় উপাদানগুলোকে বলা হয় যৌগিক লিপিড। অর্থাৎ একটা লিপিডের সাথে অলিপিড জাতীয় বা মানে লিপিডের বাইরে অন্য কোনো উপাদান, সেটা শর্করা হতে পারে, প্রোটিন হতে পারে, কিংবা জৈব খনিজ লবণ হতে পারে, সেগুলো যদি যুক্ত থাকে সেগুলোকে বলা হয় যৌগিক লিপিড। তো এই যৌগিক লিপিড ফসফোলিপিডকে পরিপাক করার জন্য, কাকে, ফসফোলিপিডকে পরিপাক করার জন্য ফসফোলাইপেস এনজাইম সাহায্য করে। লাইপেস কথাটা থাকবে, ঠিক আছে, তাহলে এনজাইমের নাম কি, ফসফোলাইপেস, ঠিক আছে, ফসফোলাইপেস। এখন প্রশ্ন হচ্ছে কিসে পরিণত করবে, কি কি উপাদানে পরিণত করবে, খেয়াল করে দেখেন, এরা মূলত সেম টু সেম ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে। ফ্যাটি অ্যাসিড এটা তো পরিণত করবেই, ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, গ্লিসারলও পরিণত করবে, এই দুটো উপাদান পরিণত করবেই, গ্লিসারল। পাশাপাশি এদের সাথে যে অজৈব উপাদানটা ছিল না, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিডেও পরিণত করে, ফসফরিক অ্যাসিডেও পরিণত করে থাকে, ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। এবার আসেন কোলেস্টেরল এস্টারেজ যে কথা বলা আছে, এরা মূলত কোলেস্টেরল এস্টার জাতীয় আরো কিছু কোলেস্টেরল, অর্থাৎ আমাদের লিপিডের সাথে যদি এক্সট্রা ভাবে আরেকটা লিপিড জাতীয় উপাদান যুক্ত হয় সেটাকে বলা হয় কোলেস্টেরল। কোলেস্টেরলও কিন্তু এক ধরনের লিপিড। এই কোলেস্টেরল এস্টারেজ মূলত কোলেস্টেরল জাতীয় উপাদানগুলোকে, অর্থাৎ কোলেস্টেরল এস্টার জাতীয় উপাদানগুলোকে, অর্থাৎ যখন একটা লিপিডের সাথে ফ্যাটি অ্যাসিডের সাথে একটা কোলেস্টেরল যুক্ত হয় তখন সেটাকে বলা হয় কোলেস্টেরল, ঠিক আছে, কোলেস্টেরল এস্টার, কোলেস্টেরল এস্টার। এই কোলেস্টেরল এস্টারকে পরিপাক করার জন্য, কি করার জন্য, পরিপাক করার জন্য কি এনজাইম সাহায্য করবে, কোলেস্টেরল এস্টারেজ এনজাইম সাহায্য করবে, ঠিক আছে, কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ এনজাইমের নাম কিন্তু এদের সাথে মিল আছে, এস্টারেজ। এরা মূলত কিসে কিসে পরিণত হয় তাহলে বুঝতে পারবেন, এরা মূলত ফ্যাটি অ্যাসিড এবং সেই সাথে হচ্ছে কোলেস্টেরল, এই দুটো উপাদান পরিণত করে, কোলেস্টেরল। একটা জিনিস মনে রাখবেন, যখন এই কোলেস্টেরল আর ফ্যাটি অ্যাসিড একসাথে যুক্ত হয়, এই কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিড একসাথে যুক্ত হলে তখন সেটাকে আমরা বলি কোলেস্টেরল এস্টার। আর এই কোলেস্টেরল এস্টারকেই পরিপাক করে কোলেস্টেরল এস্টারেজ এনজাইম। এটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে কে কিসে পরিণত করতেছে। এবার আসেন আন্তরিক রস। আন্তরিক রসে মূলত 3 ধরনের এনজাইম আছে, লাইপেজ আছে, তারপরে হচ্ছে আপনার লেসিথিনেজ আছে এবং সেই সাথে মনোগ্লিসাইড আছে, দেখতেই পাচ্ছেন
সেম কথা, লাইপেজের ক্ষেত্রে তো আপনাদের আসলে বেশি বলার কিছু নেই। লাইপেজের ক্ষেত্রে সেম ভাবে বলবেন যে সরল লিপিড, অর্থাৎ এই যেখানে যে বিক্রিয়াটা হয়েছিল সেই সরল লিপিড মূলত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করবে। অর্থাৎ অগ্নাশয়ের লাইপেজ আর আন্তরিক রসের লাইপেজ দুইজনে একই কাজই করে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ঠিক আছে, যেটাকে আমরা মোনোগ্লিসারলও বলতে পারি, মোনোগ্লিসারল বলতে পারি, গ্লিসারলে পরিণত করে। এটা মাথায় রাখবেন, তাই না? তার মানে এই যে লাইপেজ এনজাইম কি করবে, ফ্যাটি অ্যাসিড এবং মোনোগ্লিসারলে পরিণত করবে, সেম বিক্রিয়া, এটার ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জ হবে না। কিন্তু দেখেন লেসিথিনেস জাতীয় যে প্রোটিনগুলো আছে, লেসিথিন, এটা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানও আপনারা পাবেন, লেসিথিন জাতীয় যে উপাদানগুলো আছে এখানেও, এটাকেও বলা হয়ে থাকে যৌগিক লিপিড, ঠিক আছে। তো এইখানে এই লেসিথিন জাতীয় উপাদানগুলো অর্থাৎ লেসিথিনেস এনজাইমের মাধ্যমে যে পরিপাক হবে লেসিথিন, ঠিক আছে, লেসিথিন এই লেসিথিন জাতীয় খাদ্য উপাদানগুলোকে পরিপাক করার জন্য মূলত লেসিথিন এনজাইম তো কাজ করতেছে, এটা তো নিয়ে কোনো ডাউট নেই। এবং পরিণত উৎপন্ন হয় কিভাবে দেখেন, ফ্যাটি অ্যাসিড থাকবে অলওয়েজ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই জিনিসটা মূলত কমন, ঠিক আছে, এই জিনিসটা কমন, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাশাপাশি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যে পরিণত হবে এটা হচ্ছে তাদের জন্য কমন। পাশাপাশি কি উৎপন্ন হবে, কোলিন, আরেক ধরনের লিপিড, কোলিন এবং ফসফরিক অ্যাসিড, সেম টু সেম। তার মানে এটাকে বলা যেতে পারে ফসফরিক অ্যাসিড। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এক ধরনের যৌগিক লিপিড, লেসিথিনেস, এটাকে আমরা ফসফোলিপিডও বলি। এই লেসিথিনকে আমরা কিন্তু আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ফসফোলিপিড। এটা মেডিকেল পরীক্ষা আসছিল, ফসফোলিপিড নিচের কোনটি। মূলত এটা বোটানিতে খুব ভালোভাবে কোষ রসায়ন অধ্যায়তে এটা উল্লেখ করা আছে, ফসফোলিপিডের উদাহরণ কি, লেসিথিন, এটা মাথায় রাখতে হবে। আর মোনোগ্লিসারাইড যেটা আছে, মোনোগ্লিসারাইডেস যে এনজাইমটা আছে, এটা মোনোগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। মোনোগ্লিসারাইডেস এনজাইম ও মোনোগ্লিসারাইড জাতীয় যেই উপাদানগুলো আছে, এই যে একটু আগে যে আপনারা মোনোগ্লিসারাইড পড়লেন না, এই যে এখানে মোনোগ্লিসারল, এই মোনোগ্লিসারল বা মোনোগ্লিসারাইড জাতীয় উপাদানগুলোকে পরিপূর্ণভাবে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে মোনোগ্লিসারাইড। তো এখানে আমরা এই বিক্রিয়াটা না লিখি, তার মানে আমরা বুঝতে পারছি যে এই মোনোগ্লিসারাইড জাতীয় উপাদানগুলোকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পুরোপুরি পরিণত করতে চাচ্ছে কে, মোনোগ্লিসারাইডেস। এটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে স্নেহ পরিপাকের ক্ষেত্রে অগ্নাশয় থেকেও 3 ধরনের এনজাইম, আন্তরিক রস থেকেও 3 ধরনের এনজাইম হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের যে লিপিডগুলো আছে, কোনটা যৌগিক লিপিড, কোনটা সরল লিপিড, এগুলো সম্পর্কে একটা উদাহরণ দিলাম, কোনটা ফসফোলিপিড সেগুলো সম্পর্কে একটা উদাহরণ দিলাম, কারা কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, কোথা থেকে এনজাইম নিশ্চিত হচ্ছে সেটা বললাম। লাইপেস এনজাইম লিপিড পরিপাকের জন্য সবচেয়ে প্রধান এনজাইম, বাকিগুলো হচ্ছে খাবারের উপর ডিপেন্ড করে। আপনার খাবারের মধ্যে যদি ফসফোলিপিড থাকতে পারে, কোলেস্টেরল থাকতে পারে, তখন এগুলো পরিপাক করে। বাট নর্মাল যে ফ্যাটগুলো আমরা খাই, গরুর মাংসের চর্বি, দুধের মধ্যে যে ফ্যাটগুলো থাকে, এগুলোকে পরিপাক করার জন্য লাইপেজই যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? তো এগুলো আপনাদের আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে, কোনটা কি, এগুলো অবশ্যই মনে রাখবেন। এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনাদের বইয়ের মধ্যে একটা ছক আছে, এই ছকটা এখানে অস্পষ্ট, এই ছকটা আসলে পড়াবো না, কিন্তু এই ছকটা আপনারা অনেকেই দেখবেন। তো আমি এতক্ষণ ধরে যা বললাম, বা আমি এই বিগত 1, 2, 3 এবং আজকে নিয়ে 4র্থ ক্লাসে যা যা পড়িয়েছি খাদ্য পরিপাকে, যার মধ্যে যে দেখেন, আমরা তো বারবার আপনাদেরকে বলি যে 3টে জায়গায় খাবার পরিপাক হয়, একটা হচ্ছে মুখের ভিতরে, একটা হচ্ছে পাকস্থলী, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তটা আজকে পড়েছে। তো মুখের ভিতরে যে টায়ালিন মল্টেস, এই এনজাইম সাহায্য করে, পাকস্থলীর ভিতরে পেপসিন, জিলেটিন, গ্যাস্ট্রিক লাইপেস, এরা কার উপর কাজ করে, কিসে পরিণত করে, এবং আজকে এই ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে অগ্নাশয় আর আন্তিক গ্রন্থি, এরা শর্করা, প্রোটিন, লিপিড, এই সকল খাদ্য উপাদানগুলোকে পরিপাক করবে, কার উপর কাজ করে, তার কাকে কিসে পরিণত করে, এগুলো এখানে খুব সুন্দর করে সারাংশের মতো করে দেওয়া আছে। এই ছকটা যারা মেডিকেল বা ভার্সিটি পরীক্ষা দিবেন বা এইচএসসি পরীক্ষা দিবেন, যেই পরীক্ষা দেন, এই ছকটা একটু ভালো করে পড়বেন। এটা এমসিকিউ প্লাস সিকিউ দুটার ক্ষেত্রে কাজে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, এমসিকিউ তো বুঝতেই পারতেছেন যে কে কাকে কিসে পরিপাক করে, কোন গ্রন্থি থেকে কি এনজাইম নিশ্চিত হয়, এগুলো তো পরীক্ষায় আসে, সেটা তো আলাদা হিসাব। সিকিউ হচ্ছে কি, এই যে দেখেন ক্ষুদ্রান্তে, বিশেষ করে যে খাদ্য পরিপাকটা আসে, ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক, এখানে দেখেন সব এনজাইম দেওয়া আছে, বইয়ের মধ্যে আপনাদেরকে আলাদাভাবে খোঁজার দরকার নেই। এগুলো থেকেই এনজাইম এবং বিক্রিয়াটা মাথার মধ্যে রাখবেন। তারপরে পরীক্ষার খাতায় এটাকে কি করবেন, সুন্দর করে বসায় দিবেন, সুন্দর করে লিখে ফেলবেন। আগে বাংলা লেখা লিখবেন, যেমন ধরেন আপনাদেরকে আবারও উদাহরণটা দিচ্ছি, যেমন ধরেন এই যে ট্রিপসিন, এটা একটা এনজাইম, কার উপর কাজ করছে, প্রোটিওজ এবং পেপটনের উপর কাজ করতেছে,
কিসে পরিণত করতেছে? পলিপেপটাইড। তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে ট্রিপসিন এনজাইম প্রোটিওজ এবং পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে সিরিয়ালি। ট্রিপসিন এনজাইম প্রোটিওজ এবং পেপটন জাতীয় প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। জাস্ট এই লাইনটা লিখবেন, তারপর আমি যেভাবে বিক্রিয়াগুলো দিয়েছি সেই বিক্রিয়াটা দিবেন, ফিনিশ, আর কিচ্ছু না। এই একটা জিনিসই আপনাদের মাথায় রাখতে হবে। এই ছকটা ভালো করে পড়বেন। এই ছকের পড়াগুলি বিগত ক্লাসগুলোতে আপনাদের বিভিন্ন সময় পরিপাকে পড়িয়েছি। তো এই হলো আজকের বেসিক ক্লাস। এখন আমাদের কাজ হচ্ছে এমসিকিউ সলভ করা। তো আমরা সর্বপ্রথম বোর্ডের এমসিকিউতে যাব। বোর্ডের এমসিকিউতে দেখি কি কি প্রশ্ন আজকে এখান থেকে আসে। তো প্রথম প্রশ্ন আমরা যাব কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন, নিচের কোনটি অ্যামাইলোলাইটিক? আপনাদের শুরুতেই বলেছিলাম যে অ্যামাইলো শব্দের অর্থই হচ্ছে শর্করা, অর্থাৎ শর্করা পরিপাককারী এনজাইম নিচের কোনটি? আগেই বলেছিলাম না যে কখনো কখনো প্রশ্ন কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি বলবে না নিচের কোন এনজাইমটি শর্করা পরিপাক, তার বদলে বলবে অ্যামাইলোলাইটিক। এখানে পেপটাইডেজ, লাইপেজ, মল্টেজ, ট্রিপসিন, আপনারা বুঝতেই পারতেছেন পেপটাইডেজ, লাইপেজ এগুলো সবই প্রোটিন লিপিডের, ট্রিপসিন ও প্রোটিন লিপিডের। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে মল্টেজ এনজাইম। ওকে ফাইন। তারপরে আসেন বরিশাল বোর্ড 2023, মিশ্র গ্রন্থি নিঃসৃত হয়। মিশ্র গ্রন্থি থেকে আসলে কি নিঃসৃত হয়? গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন, অ্যাঞ্জিওটেনসিনোজেন না থাইরক্সিন? গ্যাস্ট্রিন পাকস্থলী থেকে নিঃসৃত হয়, থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে, অ্যাঞ্জিওটেনসিনোজেন মূলত যকৃৎ থেকে নিঃসৃত হয়, আমরা যকৃতে পড়েছি। তাহলে সোমাটোস্ট্যাটিন যেটা হচ্ছে ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়েছে, তাই না? তাই অগ্নাশয় থেকে সোমাটোস্ট্যাটিন ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়। তারপর আসেন দিনাজপুর বোর্ড 23, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে কি নিঃসৃত হয়? যেটা একটু আগেই বলতেছিলাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে কি নিঃসৃত হবে? সোমাটোস্ট্যাটিন নিঃসৃত হবে। কিন্তু এটা জিজ্ঞেস করছে যে এর কাজ কি? আমরা তো প্রথম দিকে শুরুতে বলেছিলাম যে সোমাটোস্ট্যাটিনের প্রধান কাজ হচ্ছে আলফা বিটা, অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা বিটা কোষ থেকে যে হরমোন ক্ষরণ হয় তাকে নিয়ন্ত্রণ করা। পরে আসেন কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দিনাজপুর বোর্ড 22, অ্যামাইলেজ, মল্টেজ, কোলাজিনাস, লাইপেজ। আপনারা সবাই জানেন যে অ্যামাইলেজ, মল্টেজ এবং লাইপেজ এরা হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। কোলাজিনেস যেটা একটু আগে আমরা পড়লাম, অগ্নাশয় থেকে কোলাজিনেস এনজাইমটি কোলাজিন জাতীয় প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করে। দিনাজপুর বোর্ড 22 আরেকটা প্রশ্ন, অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটি? ইনসুলিন, অক্সিটোসিন, সোমাটোস্ট্যাটিন, ডোপামিন, গ্লুকাগন, অক্সিটোসিন, ইনসুলিন, গ্লুকাগন। বুঝতেই পারতেছেন এটার অ্যান্সারটা কি হবে? ইনসুলিন এবং গ্লুকাগন। এখানে যে অক্সিটোসিন, ডোপামিন, এই অক্সিটোসিন মূলত পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এগুলো আসলে সমন্বয় নিয়ন্ত্রণ, শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, আপনাদেরও পড়াবো ইনশাল্লাহ, সবই পড়াবো, তখন পড়লে জানতে পারবেন। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দিনাজপুর বোর্ড 21। দেখেছেন প্রশ্নের ধরনটা, আমিষ পরিপাককারী কোনটি, প্রোটিন পরিপাককারী কোনটি, কার্বোহাইড্রেট পরিপাককারী, মানে এইসব এনজাইমগুলোর নাম জানতে চাইছে। মল্টেজ, আচ্ছা আমিষ পরিপাককারীর কথা বলছে, মল্টেজ, লাইপেজ, ট্রিপসিন, সুক্রোজ। বুঝতেই পারতেছেন এটার অ্যান্সার হবে হচ্ছে ট্রিপসিন। তারপরে আসেন ঢাকা চট্টগ্রাম বোর্ড 2021-এর প্রশ্ন, অগ্নাশয়ের আলফা কোষ থেকে আমরা এক কথায় খুঁজবো গ্লুকাগন, এই যে প্রথমে আছে গ্লুকাগন। তারপরে প্রশ্ন আসেন দিনাজপুর বোর্ড 21, গবলেট কোষ কোথায় পাওয়া যায়? আমরা জানি যে গবলেট কোষ আন্তরিক গ্রন্থি পাওয়া যায়, আর আন্তরিক গ্রন্থি কোথায় থাকে? ক্ষুদ্রান্তে, বৃহদান্তে। তো এখানে দেখেন ক্ষুদ্রান্ত বৃহদান্ত দুটাই দেওয়া আছে, মেইনলি ক্ষুদ্রান্তের আন্তরিক গ্রন্থিতে বেশি পাওয়া যায়, বৃহদান্ত্রও পাওয়া যায়, বৃহদান্ত্রও কিন্তু এটা অ্যান্সার হয়, মাথায় রাখবেন বৃহদান্ত্র অ্যান্সার হয়। তো সেই ক্ষেত্রে আসলে ক্ষুদ্রান্তটা আগে দাগাবেন, ঠিক আছে? বরিশাল বোর্ড 2019-এর প্রশ্ন, অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? মানে কোনটা অগ্নাশয় রসের মধ্যে থাকে? যেমন পেপসিন, পেপসিন পেপসিন হবে না, কারণ এটা হচ্ছে পাকস্থলী। রেনিনও হবে না, পাকস্থলী। আর এখন তো পাকস্থলী রেনিন এনজাইম নাই, যদিও এটা দেখো প্রশ্ন 2019 অর্থাৎ করোনার আগের প্রশ্ন। জিলেটিনোজও হচ্ছে পাকস্থলী, তার মানে এটাও হবে না। তাহলে একটাই অ্যান্সার থাকে ট্রিপসিন, ঠিক আছে? এখানে কিন্তু সবই মোটামুটি প্রোটিন পরিপাককারী এনজাইমের কথা বলছে। দিনাজপুর বোর্ড 19-এর প্রশ্ন, উইরসাং নালী, উইরসাং নালী দেহের কোন অঙ্গে পাওয়া যায়? মানে কোন অঙ্গের মধ্যে আমরা পেয়েছিলাম উইরসাং নালী? আমরা পেয়েছিলাম অগ্নাশয়ের মধ্যে। এরপর আসেন পরের প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? যেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017-এর প্রশ্ন, ইনসুলিন এটাকে অগ্নাশয়, যকৃৎ, এটা নিয়ে বেশি পেঁচাবো না, এটা অগ্নাশয় থেকে বিটা কোষ থেকে নিঃসৃত হয়। আমরা আসেন নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? আমরা প্রথম দিকে পরিপাকতন্ত্র যখন পড়িয়েছিলাম তখন এই প্রশ্নটার মতো অনুযায়ী অ্যান্সার, যেহেতু আজকে ক্ষুদ্রান্ত পড়িয়েছি তো সেই ক্ষেত্রে বলছি রাজশাহী বোর্ড 2017। বারবার বলি ক্লাসগুলো সিরিয়াল বাই করতে হবে। আজকে যদি আপনি একেবারে নতুন হন, হঠাৎ করে ভাবতে পারেন যে ভাই এই জিনিসটা বলে নাই, কিন্তু এই জিনিসটা আমরা প্রথম পর্বে বলে এসেছি। ক্লাসগুলো সিরিয়ালি যদি করেন দেখবেন বইয়েও সিরিয়ালি এভাবেই দেওয়া আছে, এবং ক্লাসগুলো তখন আপনারা করার পরে বই খুলে দেখবেন যে আরে এই জিনিসগুলি তো পড়েছি, এই জিনিসগুলি দাগায় ফেলবা। তো এটা আপনারা জানেন যে ফান্ডাস কিন্তু মানে হচ্ছে পাকস্থলীর অংশ, ক্ষুদ্রান্ত অংশ নয়। ডিওডিনাম, জিজিয়াম, ইউনিলিয়াম এরা সবাই ক্ষুদ্রান্তের অংশ। আসেন নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কুমিল্লা বোর্ড 2017 প্রশ্ন, নিচের কোনটি গ্লুকাগন নিঃসৃত করে? সেম, এটা অগ্নাশয়, তাই না? অগ্নাশয়। আমরা আগে খুঁজবো অঙ্গ যদি বলে অগ্নাশয়, আর যদি কোষ বলতো তাহলে আলফা কোষ। কুমিল্লা বোর্ড 2017 প্রশ্ন। যশোর বোর্ড 2017 প্রশ্ন, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? একই প্রশ্ন,
বেশি না, কিন্তু একই জায়গা থেকে খালি কোনটি আমিষ পরিপাককারী, কোনটি শর্করা পরিপাককারী, কোন জায়গা থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, কোন জায়গা থেকে ইনসুলিন নিঃসৃত হয়, একই প্রশ্ন। এবং এই যে ট্রিপসিন, এই অপশনটা দিয়েই প্রশ্ন বেশিরভাগ হচ্ছে, এই ট্রিপসিনটা দিয়েই প্রশ্নটা বেশি হচ্ছে। নিচের কোনটি মিশ্র গ্রন্থি? 2016 সাল বরিশাল বোর্ডে এসেছিল, অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, এটা আমরা জানি। ওকে, এবার আসেন আমরা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রশ্নগুলো সলভ করব। দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে। কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম? দেখেন এর আগেও বোর্ডের প্রশ্নগুলো একই রকম ছিল, এখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঠিক একই রকম। রাজশাহী বোর্ড 2020-21 প্রশ্ন, এখানে আছে পেপসিন, রেনিন, জিলেটিনেস, কাইমোটিপসিন। আপনারা সবাই জানেন, একটু আগে আপনাদেরকে কিন্তু বলেছিলাম 2019-এর প্রশ্ন, যখন করোনার আগে প্রশ্ন, এই কথাটাই বলেছিলাম, বোর্ডে কিন্তু এই অপশনগুলোই ছিল, জাস্ট কাইমোটিপসিনের জায়গায় ট্রিপসিন ছিল। তো ওই প্রশ্নটাকে কিন্তু রাজশাহী বোর্ড দেখেন তার পর বছরে বোর্ডে সম্ভবত 19-এর প্রশ্নে আপনাদের এরকম একটা প্রশ্ন আসছিল বোর্ডে, সেটাই রাজশাহী বোর্ড 2020-21 সালে দিয়ে দিয়েছে, যে এটা একটু অপশনটা ঘুরিয়ে দিয়েছে। এরপর আসেন কোনটি মিশ্রগ্রন্থি? এই যে লাস্ট প্রশ্নই তো বোর্ডে একটু দেখলাম যে যশোর বোর্ড না কোন বোর্ডে জানো 2016 সালে এই প্রশ্নটা আসছে যে কোনটি মিশ্রগ্রন্থি, সেটাই দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় 16-17 এমসিতে 16-17 এসেছে। আপনারা সবাই জানেন মিশ্রগ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয়। তারপরে আসেন আমাদের নেক্সট প্রশ্ন, অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় DC-01 দুই জায়গায় আসছে প্রশ্ন। ইনসুলিন নিঃসৃত হয়, গ্লুকাগন নিঃসৃত হয়, ক্যালসিটনিন নিঃসৃত হয়, সোমাটোস্ট্যাটিন নিঃসৃত হয়। আচ্ছা, এখানে ক্যালসিটোনিনটা মূলত নিঃসৃত হয় না, বাকি তিনটা ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, তারা তিনজনই অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এরপরে আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে ডিসি অর্থাৎ 10-11 উইংসাং নালী নিম্নে কোথায় অবস্থিত? আচ্ছা, আপনাদের কাছে কি একটু মনে হচ্ছে না যে প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে সেগুলো একটু আগে বোর্ডে আসছে, বা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে? যদি বারবার খেয়াল না হয় আবার একটু পিছায় যান ভিডিওটা, বোর্ডের প্রশ্নগুলো আরেকবার দেখেন 2x স্পিডে, তারপর আবার এখানে আসেন। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু সেম আমরা বোর্ডেও দেখেছি, যে এই কোথায় কোথায় উইংসাং নালী পাওয়া যায় অগ্নাশয়। আমার মেমোরিটা এত খারাপ না, আপনাদেরও এত খারাপ হওয়ার কথা না। এরপরে আসেন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা গ্লাসয়ের আলফা কোষ, আচ্ছা এটা হচ্ছে অগ্নাশয় হবে আর কি, অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কি নিঃসৃত হবে? এই যে দেখেন অগ্নাশয় আলফা কোষ যেহেতু বলেছে, তার মানে গ্লুকাগন হরমোন নিঃসৃত হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 6, 7, MC 11, 12 নিম্নের কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না? সেম প্রশ্ন, ট্রিপসিন, অ্যামাইলেজ, বাইল সল্ট বা পেপসিনোজেন, গ্লুকাগন। মূলত দেখেন অগ্নাশয় থেকে বাইল সল্ট, বাইল মানে কি জানেন? পিত্তরস। বাইল মানে হচ্ছে পিত্ত রস, বাইল সল্ট মানে হচ্ছে পিত্ত লবণ, আর পেপসিনোজেন তো পাকস্থলী থেকে নিঃসৃত হয়। পেপসিন এনজাইম হিসেবে নিঃসৃত হয়, অ্যামাইলেজ মানে শর্করা পরিপাকের এনজাইম হিসেবে নিঃসৃত হয়, গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, কিন্তু অগ্নাশয়ে বাইল সল্ট বা পেপসিনোজেন নিঃসৃত হয় না। এরপরে আসেন নেক্সট প্রশ্ন, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কোন ধরনের কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? ইনসুলিন কোন ধরনের কোষ থেকে? এই যে দেখেন বিটা কোষ। ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হবে? বিটা কোষ থেকে নিঃসৃত হবে। নেক্সট প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 কোন কোষ থেকে সোমাটোস্ট্যাটিন? আমরা জানি যে সোমাটোস্ট্যাটিন ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়। ডেল্টা কোন কোষ? ডেল্টা কোষ থেকে। নেক্সট প্রশ্ন, মানবদেহের উদর গহ্বরের ডিওডিনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁকে প্লীহা পর্যন্ত বিস্তৃত অংশের নাম কি? যেটা আমরা একটু আগেই গঠনের সময় আপনাদেরকে পড়িয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটার নাম হচ্ছে অগ্নাশয়। নেক্সট প্রশ্ন, অগ্নাশয় গ্রন্থি নিঃসরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে কি নিঃসরণ করে? শুধু ইনসুলিন হরমোন এবং এনজাইম, পিত্ত এবং পিত্ত অ্যাসিড। শুধু ইনসুলিন নিশ্চিত করে না, পিত্তরস নিশ্চিত করে না, কোনো অ্যাসিডও নিশ্চিত করে না, তার মানে হরমোন এবং এনজাইম উভয় নিশ্চিত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশনের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এরপর আপনারা আসেন অগ্নাশয় রসে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নাম কি? মানে শর্করা পরিপাককারী এনজাইম, অ্যামাইলেজ, ল্যাকটেজ, টায়ালিন, সুক্রেজ। অগ্নাশয় রসে মানে কার্বোহাইড্রেট পরিপাকের প্রয়োজনীয় এনজাইমের নাম কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যামাইলেজ, ল্যাকটেজ, টায়ালিন, সুক্রেজ। মনে হয় সম্ভবত প্রশ্নটা এরকম না, প্রশ্নটা হওয়ার কথা ছিল যে অগ্নাশয় রসের নিচে কোনটি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম না? টায়ালিন। কারণ কি? প্রশ্নটা এরকম হবে, হয়তো তুলতে ভুল করছে, আর যদি প্রশ্ন এরকম হয় তাহলে প্রশ্ন ভুলই আসছে। কারণ অ্যামাইলেজ, ল্যাকটেজ আর সুক্রেজ তারা সবাই শর্করা পরিপাক করার জন্য অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, একমাত্র টায়ালিন লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হয়তো প্রশ্ন তুলতে একটু ভুল করছে, অথবা বইয়ের মধ্যে প্রশ্ন ভুল আছে। শর্করা জাতীয় খাদ্যকে গ্লুকোজে রূপান্তরিত করতে, শর্করা জাতীয় খাদ্যকে গ্লুকোজে রূপান্তরিত করতে কোন এনজাইম সাহায্য করে? ইসলামিক বিশ্ববিদ্যালয় 15-16, রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16, রাজশাহী বিশ্ববিদ্যালয় 11-12 দুই জায়গায়। পেপসিন, লাইপেস, তারপর হচ্ছে ট্রিপসিন, অ্যামাইলেজ। এর মধ্যেই যে এই তিনটা এনজাইম মূলত প্রোটিন পরিপাকের জন্য, কিসে পরিপাকের জন্য? প্রোটিন পরিপাকের জন্য সাহায্য করে। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের অ্যামাইলেজ এনজাইমটা মূলত আমাদের কি করে থাকে? শর্করা পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, ওকে ফাইন।
এরপরে আসো আমরা নেক্সট প্রশ্ন দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 12-13 প্রশ্ন, কোথায় অ্যামাইলেজ এবং মল্টেজ এনজাইম পাওয়া যায়? অ্যামাইলেজ এবং মল্টেজের কথা যেহেতু বলছে, তার মানে এটা হচ্ছে অগ্নাশয় রস। আন্ত্রিক রসেও পাওয়া যায়, বাট মল্টেজ এনজাইমটা কিন্তু পাওয়া যায় না। আন্ত্রিক রসে আন্ত্রিক অ্যামাইলেজ পাওয়া যায়, বাট মল্টেজ পাওয়া যায় না। ওকে ফাইন। তারপরে আসেন পরের প্রশ্ন, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে 17-18 গবলেট কোষ কোথায় পাওয়া যায়? যকৃৎ, প্লিহা, রক্ত, ভিলাসে। দেখেন এই যে ভিলাস বা ভিলাই, এটা হচ্ছে শোষণকারী কোষ। কি কোষ? শোষণকারী। এটা আপনার পরবর্তী পর্বে পাবেন এই ওয়ার্ডটা সম্পর্কে, ঠিক আছে? শোষণকারী কোষ। এটা মূলত ক্ষুদ্রান্তে জেজুনাম, ইলিয়াম এবং বৃহদান্ত্রের মধ্যে পাওয়া যায়। তার মানে এই ভিলাই যেহেতু ক্ষুদ্রান্ত বৃহদান্তকে মিন করছে, তার মানে গবলেট কোষ তো আন্তরিক গ্রন্থি বা ক্ষুদ্রান্ত বৃহদান্তে পাওয়া যায়, তাই অ্যান্সার হচ্ছে ভিলাই। এরপরে আসেন নেক্সট প্রশ্ন, অগ্নাশয় রস 9 কোনটি? খুলনা বিশ্ববিদ্যালয় 2017-18 ট্রিপসিন, লাইপেস, টায়ালিন, মল্টেজ। এই যে দেখছেন, টায়ালিন হবে এর অ্যান্সার, কারণ টায়ালিন হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তারপরে প্রশ্ন, প্রোটিন পরিপাকে সহায়তা করে নিচের কোনটি? প্রোটিন পরিপাকে মূলত কোনটি সাহায্য করবে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সেটা হচ্ছে টায়ালিন, অ্যামাইলেজ, পেপসিন, লাইপেস। এই যে দেখতে পাচ্ছেন টায়ালিন, অ্যামাইলেজ আর লাইপেস, এরা মূলত প্রোটিন পরিপাকে না, এরা মূলত শর্করা পরিপাকে, আর একটা হচ্ছে লিপিড পরিপাকে, আর পেপসিন হচ্ছে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পরিপাক করতে সাহায্য করে। মানুষের রেনিন এনজাইম, যদিও মনে হয় 2-1 প্রশ্ন হয়তো পাকস্থলী থেকে চলে আসছে, মানুষের রেনিন এনজাইম কোন অঙ্গে তৈরি হয়? এটা মূলত স্টোমাকে তৈরি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা আমরা পাকস্থলীর সময় পড়েছি। সো পাকস্থলী কোন রসে বা কোন এনজাইমটি অগ্নাশয় রসে অনুপস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 প্রশ্ন, অগ্নাশয় রসে কোনটা থাকে না? অ্যামাইলেজ, লাইপেস, পেপসিনোজেন, প্রোটিয়েস। এই যে পেপসিনোজেন, এইটা মূলত অগ্নাশয় রসে অনুপস্থিত, কারণ পেপসিনোজেন কোথায় নিঃসৃত হবে? পাকস্থলী। তার মানে আপনারা শুধুমাত্র আজকে অগ্নাশয় পড়তেছেন যারা ফার্স্ট ক্লাসে, তারা কিন্তু ভাবতে পারেন যে আরে কি রে, এটা কোথা থেকে আসলো? এটার জন্য আপনাকে পর্ব নম্বর 2 পাকস্থলী গঠন ক্লাসগুলো করতে হবে। কারণ আমরা লাস্ট মেডিকেল প্রশ্নগুলো দেখি, মেডিকেলের এমসিকিউ গুলো কেমন কেমন আসে। কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে? সেম বোর্ডেও কিন্তু এই প্রশ্ন আসছে, কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে, কোন এনজাইম। আবার অগ্নাশয় মানে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন এগুলো আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 21-22 এটা আসছে যে আমিষ পরিপাককারী সাহায্যের এনজাইম নাম কি? তার মানে বুঝতেই পারতেছেন, দেখেন এখানে এনজাইম আছে ট্রিপসিন, এই ট্রিপসিন দিয়েই প্রশ্ন আসছে। তার মানে এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় বোর্ডের প্রশ্ন 21-22 সেশন মেডিকেল পরীক্ষার আগে আসছিল, এই জন্য বারবার বলবো এগুলো সলভ করবেন, ঠিক আছে? তারপরে আসেন নেক্সট প্রশ্ন, কোন এনজাইম অগ্নাশয়ে নেই? সেম, কোন এনজাইম অগ্নাশয়ে নেই? অবশ্যই এই যে টায়ালিন যেটা আছে না, এই যে টায়ালিন, এই টায়ালিন দিয়ে অপশন। দেখেন এই সেম প্রশ্নই ভার্সিটিতে আসছে, সেম প্রশ্ন বোর্ডে আসছে, সেম প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 20-21 সালে আসছে। এরপরে আসেন দেখেন নেক্সট প্রশ্ন, অ্যামাইলেজের প্রধান উৎস নিচের কোনটি? মানে অ্যামাইলেজ এনজাইম মূলত আমরা কোন জায়গা থেকে পাবো? এই অ্যামাইলেজ এনজাইমটা আমরা মেইনলি অগ্নাশয়ে পাবো, কারণ যকৃৎ তো দিবে না, উদ্ভিদ কোষ তো বাদ, অঙ্কুরিত বীজের কথাও বাদ। এটা 10-11 সালের প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্ট। নিম্নের কোনটি শ্বেতসার পরিপাক? শ্বেতসার মানে হচ্ছে শর্করা মানে স্টার্চকে বোঝানো হচ্ছে, পরিপাকে সাহায্য করে। লাইপেজ এনজাইম, ডিওডিনাম, টায়ালিন, মল্টেজ। শ্বেতসার পরিপাকের জন্য কোন এনজাইম সাহায্য করে থাকে? মূলত এখানে আমাদের শ্বেতসার পরিপাকের জন্য মল্টেজ এনজাইম সাহায্য করে থাকে, ঠিক আছে? ওকে, ও উৎসেচক নয় বলছে, সরি 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 সরি, দেখছো তাড়াহুড়া করে অ্যান্সার প্রশ্ন দেখছো, র্যাপিড ফায়ার খেলতে যায় আমি নিজেই আটকে গেছি। এই যে এরকম করে আমি ভুল করা যাবে না, ধীরে সুস্থে অ্যান্সার করতে হবে। বলছে নিচের কোনটি শ্বেতসার পরিপাককারী সাহায্যকারী উৎসেচক নয়, মানে এনজাইম নাই? এই যে ডিওডেনাম, ডিওডেনামও এনজাইম না, লাইসোজোমও কিন্তু এনজাইম না, ঠিক আছে? লাইসোজোমও কিন্তু এনজাইম না, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসেন, কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 6-7 আসছে লিপিড পরিপাক, লতে লিপিড, লতে লাইপেজ। লাইপেজকে পাইলে আর চোখে কোনো কিছু দেখবেন না। ওকে, নেক্সট প্রশ্ন, অগ্নাশয় থেকে নিঃসৃত পাচক রসে কোনটি থাকে? অ্যামাইলেজ থাকে, টায়ালিন থাকে, মানে এটা কোনটি নয় হবে, ঠিক আছে? কোনটি থাকে? আচ্ছা, অ্যামাইলেজ আছে, টায়ালিন আছে, ল্যাকটোজ আছে, পিত্ত আছে। বলছো অগ্নাশয় থেকে নিঃসৃত পাচক রস কোনটি? অ্যামাইলেজ, টায়ালিন, ল্যাকটোজ, আর এটা হচ্ছে পিত্ত। তোমরা এখন অনেকে চিন্তা করতে পারো ভাই এখানকে দুটো অ্যান্সার, না একটাই অ্যান্সার, সেটা হচ্ছে অ্যামাইলেজ। কেন? পাচক রস মানে কি? এনজাইম। তো এখানে টায়ালিন তো শর্করা পরিপাককারী লালায় নিঃসৃত হয়, পিত্তথলি থেকে পিত্তরস। ল্যাকটোজ বলছে, নট ল্যাকটেজ। ল্যাকটোজ হচ্ছে শর্করার উপাদান যেটা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করব, আর একে পরিপাক করতে অগ্নাশয়ে যে এনজাইম নিঃসৃত করে তার নাম হচ্ছে ল্যাকটেজ। তাই এটা দুইটা ভাবার কোনো কারণ নাই। এরপর আসেন নেক্সট প্রশ্ন, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 1-2 আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি? সেম, লালা, পেপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। আচ্ছা, এটা তো জানেনই, পাকস্থলীর পেপসিন এনজাইম মূলত আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। ওকে, এরপর আমরা দেখি নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে আবার মনে করো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2017-18 আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট শেষ, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট দেখছি যে আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? দেখেন একটু আগে 20-21 সালের সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ঠিক সেম প্রশ্নটা ছিল,
এই প্রশ্নটা ডেন্টালে আসছে যে আমিষ পরিপাককারী এনজাইম কোনটি, এবং অপশনে দেখেন ট্রিপসিন, একই রকম অপশন, মল্টেস, সুক্রোজ, লাইপেস, এই অপশনগুলি ছিল। তার মানে এই জন্য ডেন্টাল প্রশ্নগুলো মেডিকেল প্রশ্ন সেম সেম হয়, এটা অন্যভাবে ভাবার কোনো কারণ নেই। তারপর আসেন নেক্সট প্রশ্ন, প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি? ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 16-17 আসছে যে কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম না? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইনোপেপটাইডেস, অ্যামাইলেস। আপনারা সবাই জানেন অ্যামাইলেস সবসময় শর্করা পরিপাককারী এনজাইম, তাই এটা প্রোটিন পরিপাক না। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 94-95 সালে প্রশ্ন, আমিষ জাতীয় খাদ্য পরিপাকের উৎস, সেই 94-95 সালে প্রশ্ন, এটা হচ্ছে পেপটাইডেস। এই এনজাইমটা মূলত আমিষ জাতীয় খাদ্য পরিপাক, বাকিগুলো হচ্ছে শর্করা এবং লিপিড। তারপর আসেন এফএমসি 21-22 সেশনের প্রশ্ন, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? মানে একটু ডিফারেন্ট করে বললো, তাই না? তার মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আমরা সবাই জানি এটা হচ্ছে বিটা কোষ থেকে নিঃসৃত হবে। কোন কোষ থেকে নিঃসৃত হবে? বিটা কোষ থেকে নিঃসৃত হবে। ওকে, এফএমসি প্রশ্ন 2020-21 সালে, এটা হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, আর্মিদের আন্ডারে মেডিকেল কলেজ, এটার পরীক্ষা আলাদা হয়। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখতেছি যে এমবিবিএস পরীক্ষা গভর্নমেন্ট পরীক্ষা আলাদা হয়, ডেন্টালে গভর্নমেন্ট পরীক্ষা আলাদা হয়, এফএমসি মেডিকেল কলেজ এমবিবিএস এর জন্য আর্মিদের আন্ডারে এটার পরীক্ষা আলাদা হয়। কারণ যারা মেডিকেল পরীক্ষায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী তারা 3টা ফর্মই তুলবেন, ঠিক আছে? নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করবে কে? তার মানে এটাকে সক্রিয় ট্রিপসিনোজেনে কে পরিণত করে? পিত্তরস, অগ্ন্যাশয় রস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বোহাইড্রেট। আচ্ছা যাই হোক, এখানে অ্যান্সার নাই, এটাকে হচ্ছে এন্টেরোকাইনেস এনজাইম, তাই না? এটা হচ্ছে এন্টেরোকাইনেস এনজাইম মূলত এরকে সক্রিয় করে, এখানে অ্যান্সার নেই। তারপর আসেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 11-12-তে আসছে, নিচের কোনটি অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় না? ট্রিপসিন, অ্যামাইলেস, বাইল সল্ট, গ্লুকাগন। সেম প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ছিল বাইল সল্ট দিয়ে, তাই বাইল সল্ট এখান থেকে নিঃসৃত হয় না, এটা পিত্ত রস থেকে নিঃসৃত হয়। তারপরে আসেন আমরা পরের প্রশ্ন দেখি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 5-6 প্রশ্ন, কোনটি অগ্ন্যাশয় রসে থাকে না? অগ্ন্যাশয়ে থাকবে না কোনটা? পেপসিন, লাইপেস, ট্রিপসিন, অ্যামাইলেস। তার মানে দেখেন এই যে পেপসিন এনজাইমটা, এটা মূলত পাকস্থলী থেকে নিঃসৃত হয়, তাই এটা অগ্ন্যাশয় রসে থাকে না। তারপর আসেন অগ্ন্যাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের নিম্নে কোন হরমোন নিঃসৃত করে? প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এন্টারোগ্যাস্ট্রন, আর এটা হচ্ছে গ্লুকাগন। আপনারা সবাই জানেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে গ্লুকাগন হরমোন হবে, কারণ প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এন্টারোগ্যাস্ট্রন এরা অন্যান্য গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তারপরে প্রশ্ন ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 10-11, উইনসাং নালী কোথায় অবস্থিত? সেম প্রশ্ন কিন্তু বোর্ড এবং মেডিকেল মানে বা বিশ্ববিদ্যালয় দুই জায়গায় পেয়েছিলাম, যে উইনসাং নালী কার অংশ বা কোথাকার অংশ? অগ্ন্যাশয়ের অংশ। তারপর আসেন ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2001-2 এর প্রশ্ন, অগ্ন্যাশয় কেবল কি? বহিকরা গ্রন্থি, অন্তঃকরা গ্রন্থি, একটি পরিপাক গ্রন্থি, নাকি সবকটি? এটা তিনটাই, বহিকরাও হয়, অন্তঃকরাও হয়, আবার পরিপাক গ্রন্থি অর্থাৎ পরিপাকেও সাহায্য করে, বা মিশ্র গ্রন্থি, সবকিছুই বলা যেতে পারে, তাই সবকিছু। ওকে ফাইন, এই গেল আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ভার্সিটি এইচএসসির বোর্ড কোশ্চেনগুলো সম্মিলিতভাবে দেখালাম। বারবার একই কথাই বলে আসছি, সব কোশ্চেন সেম, একই জায়গায় এবং নির্দিষ্ট কিছু জায়গা থেকে প্রশ্ন আসে। এখন দেখার বিষয় বোর্ডের ক খ এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসছে। দেখেন বোর্ডের ক খর প্রশ্ন কথা আপনাদেরকে জিজ্ঞেস যদি বলি, যেমন দেখেন ক খ এই আজকের টপিক থেকে যেমন একটা প্রশ্ন আসছে, মিশ্র গ্রন্থি কি? যশোর বোর্ড 2022 সালে, যে গ্রন্থি থেকে হরমোন এবং এনজাইম দুটি নিশ্চিত হয় তাকে মিশ্র গ্রন্থি বলে। গবলেট কোষ কি? গবলেট কোষ আন্তরিক গ্রন্থি বা ক্ষুদ্রান্ত বৃহদান্তের একটি কোষ যা মিউকাস ক্ষরণ করতে সাহায্য করে। এটা চট্টগ্রাম বোর্ড 2019। অনুধাবনমূলক কোশ্চেন দেখেন এখানে কি লিখছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলতে কি বুঝো? কুমিল্লা বোর্ড 2022 প্রশ্ন। অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন। মিশ্র গ্রন্থি কেন বলতে কি বুঝো? সেম প্রশ্নই, ময়মনসিংহ বোর্ড 21, যশোর বোর্ড 19, ঢাকা বোর্ড 17 এইটাতে আসছে। আসলে মেইনলি এই যে এই প্রশ্নটা না, যেহেতু এটা করোনার আগের প্রশ্ন, যে এই দুইটা বোর্ড এগুলো না আসলে ওই আমাদের আরেকটা অধ্যায় আছে বুঝছো, হরমোন এনজাইম নিয়ে সমন্বয় নিয়ন্ত্রণ, ওখানে আরো সুন্দর করে বলা আছে যে মিশ্র গ্রন্থি বলতে কি বুঝো। ওইখান থেকে আসলে মিক্স করে প্রশ্ন হতো, কারণ আগে তো তোমরা তো জানো যে বোর্ডের প্রশ্ন কখনোই একটা সৃজনশীল প্রশ্ন পুরো একটা অধ্যায় থেকে আসে না, মিক্সড করে আসে, অন্য কোনো অধ্যায়ের সাথে মিল রাখে। ডিওডেনামের নিশ্চিত এনজাইমগুলোর নাম লেখো। ডিওডেনামের নিশ্চিত এনজাইম অর্থাৎ শর্করা, প্রোটিন, লিপিড, অগ্ন্যাশয় থেকে কারা কারা? প্রোটিন থেকে জাস্ট কয়েকটা নাম বলতে বলছে, চট্টগ্রাম বোর্ড 2015 প্রশ্ন 2 নম্বরের জন্য। এখন আসো আমরা তাহলে দেখি গ ঘ প্রশ্ন বিগত বছরের বোর্ডে কি কি আসছে। অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এখান থেকে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মিক্স করেই আসে। এবং এর বায়োলজির একটা মজার বিষয় হচ্ছে, কোনোটা যদি 4 নম্বরের জন্য আসে, পরের বছর অন্য কোনো বোর্ডে সেটা 3 নম্বর আসতে পারে, কারণ 3-4-এর মধ্যে খুব ডিফারেন্ট নেই। যেমন অগ্ন্যাশয় রসের কাজ এবং গঠন, ঢাকা বোর্ড 2022-17, চট্টগ্রাম বোর্ড 21, বরিশাল বোর্ড 23-21, তারপরে দিনাজপুর বোর্ড 22, রাজশাহী বোর্ড 22। তার মানে কাজ তো আপনারা জানেনই, এনজাইম ক্ষরণ করা, হরমোন ক্ষরণ করা, কি কি এনজাইম ক্ষরণ করে, কি কি হরমোন ক্ষরণ করে, কোন কোষ থেকে, এটা বর্ণনা করবেন। আর গঠনটা ওই যে অগ্ন্যাশয়ের মাথা কোনটা, লেজ কোনটা, দেহ কোনটা, উইংসাং নালী কি, অ্যাম্পুলা ভ্যাটার কি, এটা বর্ণনা করার পাশাপাশি 4-5টা লাইন বর্ণনা করার পাশাপাশি আপনার অগ্ন্যাশয়ের ছবিটা দিতে হবে। খাদ্য পরিপাকে ক্ষুদ্রান্তের ভূমিকা,
মেইনলি দেখেন খাদ্য পরিপাকে বলছে ক্ষুদ্রান্তের ভূমিকা। কারণ আপনি চিন্তা করলেন ক্ষুদ্রান্ত কি ভূমিকা পালন করে। এখন ক্ষুদ্রান্তের মধ্যে যে শর্করা পরিপাক, তারপরে লিপিড, আমিষ এবং এক্ষেত্রে যে অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি সম্মিলিত বা এনজাইম নিশ্চিত করলো, ওটাকে বর্ণনা করতে বলছে। এটা আসছে ঢাকা বোর্ড 21, 17, রাজশাহী বোর্ড 23, 21, 19, দিনাজপুর বোর্ড 21, 17 সালে আসছিল, যশোর বোর্ড 21 আসছে, 19 আসছে, সিলেট বোর্ড 19, কুমিল্লা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, সব বোর্ডেই রিসেন্ট যত কোশ্চেন আছে 21, 22, 23 সালে সব জায়গায় আসছে। ক্ষুদ্রান্তে আমিষ বা লিপিড পরিপাক মানে শুধু আমিষ অথবা শুধু লিপিড পরিপাক অর্থাৎ যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, যশোর বোর্ড 23 আসছে, অগ্নাশয় পরিপাকের ভূমিকা পালন করে। সেম কোশ্চেন একটু আগেই, অগ্নাশয়ে মানে পরিপাকে মানে ভূমিকা পালন করো। তো দেখেন আপনার ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের ভূমিকা যেমন আপনাকে বর্ণনা করতে হলে অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি দুটাকে একসাথে বলতে হবে। আরেকটা বলছে অগ্নাশয় পরিপাকে ভূমিকা রাখো। তার মানে ক্ষুদ্রান্তের ডিওডেনামে যে শুধুমাত্র অগ্নাশয়ে যে শর্করা পরিপাক করতো, শুধুমাত্র অগ্নাশয়ে যে প্রোটিন এবং লিপিড পরিপাক করতো, সেই সাইটটাকে আলাদাভাবে ব্যাখ্যা করতে বলছে। এখানে আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমগুলো কথা বলতে বলেনি। এটা পরীক্ষা প্রশ্ন আসছে ঢাকা বোর্ড 22-এ। এই হলো আমাদের বোর্ডের প্রশ্ন। আপনারা বুঝতে পারতেছেন যে কি কি ধরনের প্রশ্ন আপনাদের বোর্ডে এই টপিকগুলো থেকে আসে, সেগুলো নিতে আলোচনা করলাম। সো ভালো থাকো। ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং ব্যাঙ্গিং অন ইয়োর চেস্ট। সুতরাং আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়েন। আপনারা আপনাদের সফলতা বয়ে আনেন, আপনি খুশি থাকেন, আপনার ফ্যামিলিকে খুশি রাখেন, আমাকেও খুশি রাখেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পরিপাক শোষণের 4র্থ ক্লাস এখানেই শেষ। দেখা হবে 5ম ক্লাসগুলোতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।